আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের বইয়ের সবথেকে অবহেলিত চ্যাপ্টার কর্মমুখী রসায়ন। আমরা অনেকে এটা পড়ি না, অনেকে মনে করি এখানে পড়ার কিছু নাই, অনেকে আবার এটা বাদ দিয়ে পরীক্ষার হলে চলে যায়। না, আমরা এটা বাদ দিয়ে যাব না। তোমাকে যদি এটা কেউ গুছায় পড়াই দেয়, ভাই এটা অনেক ইজি চ্যাপ্টার, এটা অনেক সহজ কনসেপ্ট। এটা অনেক কনসেপ্ট জৈব যৌগের সঙ্গে মিলে যায় এবং কিছু তুমি 9-10ও পড়ে আসছো। তো আমি কখনোই বলবো না এই চ্যাপ্টারটা বাদ দিয়ে তুমি পরীক্ষার হলে যাও। আর এই ভিডিওটা তুমি যদি দেখো, তোমার চ্যাপ্টারের কনসেপ্ট, তোমার সিকিউ প্র্যাকটিস, এমসিকিউ প্র্যাকটিস সবই হয়ে যাবে। সো এটা টিপিক্যাল ওয়ান শট না, এটা এমন একটা ভিডিও যেটা তোমার পরীক্ষায় 100% কমন ফেলবে। সো নিজে অবশ্যই শেষ পর্যন্ত দেখবা। আর তোমার যদি কোনো বন্ধু থাকে যাকে তুমি শেয়ার করতে চাও, তাকেও এই ভিডিওটা রেকমেন্ড করো। এইচএসসি পরীক্ষায় বসার আগে বা কলেজের যে কোনো পরীক্ষায় বসার আগে কর্মমুখী রসায়নের শর্ট সিলেবাসে যা আছে সবকিছু এখানে কভার করে দেওয়া হবে, সিকিউ এমসিকিউ সহ। খাদ্য, ফুড। খাদ্য বললে অনেকের ক্ষুধা লেগে যায়। অনেকে ভোজন রসিক মানুষ আছে যারা খাইতে পছন্দ করে, আমি সেসব মানুষকে খুব রেসপেক্ট করি। মানে একটাই জীবন, যদি কারো খাইতে ভাল লাগে সে খাক, বাট যদিও আমি নিজে ভোজন রসিক না, তারপরে ভোজন রসিকদের আমার খুব ভাল লাগে। এবং ওদেরকে নিয়ে আমি অনেক ঘুরতেও পছন্দ করি, যে ওদেরকে খাওয়াইলে ওরা খুশি থাকে, জিনিসটা খুব সহজ, মজা লাগে আর কি। এখন খাবারের তো আমরা জানি যে যেটা খাই সেটা হচ্ছে খাবার। কিন্তু খাবারের কিন্তু অফিসিয়াল একটা ডেফিনেশন আছে। অফিসিয়াল ডেফিনেশন হচ্ছে যেটা ভক্ষণের মাধ্যমে আমাদের দেহের ক্ষয়রোধ হয় এবং আমরা হচ্ছে শক্তি পাই, সেটাকে কি বলা হয়? খাদ্য বলা হয়। সো খাদ্যের দুইটা বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে খাদ্য আমাদের শক্তি যোগায়, শক্তি দেয়। 2 দিন না খেয়ে থাকলে দুর্বল মনে হয় না? দুর্বল দুর্বল লাগে না? সো খাবার আসলে তোমাকে বডির শক্তি দেয় এবং হচ্ছে তোমার ক্ষয়পূরণ করে, তোমার বৃদ্ধি সাধন করে। সো হচ্ছে ক্ষয়পূরণ, মানে দেখো এই যে আমরা যে বিভিন্ন কাজ করি, দৌড়াদৌড়ি করি, আমাদের কিন্তু অনেক ক্যালোরি নষ্ট হয়, আমাদের অনেক ক্যালোরি বার্ন হয়, খাবারের মাধ্যমেই কিন্তু সেই ক্যালোরি আমরা আর্ন করি। সো ক্ষয়পূরণ এবং হচ্ছে আমাদের দৈহিক বৃদ্ধি সেটা করে। বাট বিশ্বাস করো, যদিও তোমাকে কখনো খাদ্যের ডেফিনেশন পরীক্ষায় চাইবে না, বাট বলে দিলাম। তাহলে যা ভক্ষণের মাধ্যমে আমি শক্তি পাই, আমার ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধন করে, তাহাকে খাদ্য বলে। খাদ্য দুই রকম, উদ্ভিজ্জ মানে যেটাকে প্ল্যান্ট ফুড বলে, আর হচ্ছে প্রাণীজ। যারা ভিগান আছে, ভিগান বলা হয় বা ভেজিটেরিয়ান বলা হয়, ওরা শুধু এইটা খায়। ইন্ডিয়াতে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে ভিগান। ওরা প্রাণীজ, আমি মানে প্রাণীজ কোনো কিছু খাইতে চায় না, যারা মিট খায় না, ফিশ খায় না। সো ওরা চিন্তা করে যে এগুলো খাওয়া মানে হচ্ছে খুন করা বা প্রাণী হত্যা করা, এই করা। সেই জন্য ওরা খায় না। বাট যাই হোক, বাংলাদেশে তো সবই খায় মোটামুটি, উদ্ভিজ্জ এবং প্রাণীজ। এই ক্লাসিফিকেশনে লাগবে না, এখান থেকে মেইনলি তোমার পড়াশোনা শুরু। খাদ্য নিরাপত্তা, ইংলিশে এটাকে বলা হয় ফুড সেফটি। আবারও বলতেছি, এখান থেকে তোমার মেইন পড়াশোনা শুরু। খাদ্য নিরাপত্তা মানে কি? কোনো কিছুর সঙ্গে নিরাপত্তা লাগাই দিলে আমাদের কাছে মনে হয় যে এটা বোধহয় চুরি টুরি হয়ে যাবে, সেই জন্য আমাকে পাহারা দিতে হবে, এটার হচ্ছে সিকিউরিটি রাখতে হবে। ব্যাপারটা সেরকম না। খাদ্য নিরাপত্তা বলতে বোঝায় একটা দেশে, ধরো আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, এই 18 কোটি মানুষ যেন একেবারে দৈনিক যে পরিমাণ খাবার দরকার সেই পরিমাণ যেন সে পায়, এবং তার যে মৌলিক চাহিদা, মানে খাবারের দিক থেকে তার যে চাহিদা আছে, দৈহিক চাহিদা, সেই খাবারের যে ক্যালোরি তার দরকার সেগুলো যেন পায়, সেটাকে বলা হয় ফুড সেফটি। সো ফুড সেফটি বা খাদ্য নিরাপত্তা হচ্ছে মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে প্রতিটি মানুষের জন্য পুষ্টিকর, নিরাপদ ও সহজলভ্য এবং পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা করতে হবে, যা খেয়ে প্রতিটি মানুষ সুস্থ ও নিরাপদ থাকতে পারে। তো আমার কথা হচ্ছে, একটা দেশের যতগুলো মানুষ আছে তারা যেন ঠিকমতো কোয়ালিটি এবং কোয়ান্টিটি, কোয়ালিটি বলতে বোঝাচ্ছি, ধরো তুমি যদি সারাদিন ভাত খাও আর আলু ভর্তা খাও, দিস ইজ নট কোয়ালিটি। কারণ এখানে তুমি শুধু কার্বোহাইড্রেট পাচ্ছ, প্রোটিন লিপিড পাচ্ছ না। আবার ধরো তুমি যদি বেশি পরিমাণ শুধু মাংসই খেয়ে যাচ্ছ, তুমি ভাত খাচ্ছ না, দ্যাটস নট কোয়ালিটি। তো আমাদের কোয়ালিটিও ঠিক রাখতে হবে, কোয়ান্টিটিও ঠিক রাখতে হবে। যদি সেটা রাখতে পারি, সেটাকে বলা হয় ফুড সেফটি। এবং এই খাদ্য নিরাপত্তা কাকে বলে, এটা ক নাম্বারে কিন্তু প্রচুর পরিমাণে আসে। তো আমি সবাইকে বলে দিলাম, এই ডেফিনেশনটা সবাই একটু মুখস্থ করো। এটা মুখস্থ না করলেও হয়, নিজের মতো করেও লেখা যায়। খাদ্য নিরাপত্তা মানে কি? একটি দেশের জনগণের জন্য পর্যাপ্ত পরিমাণ এবং গুণসম্পন্ন খাবারের ব্যবস্থা নিশ্চিত করাকেই বলা হয় খাদ্য নিরাপত্তা। আবারও বলতেছি, একটি দেশের বসবাসরত জনগণের জন্য পর্যাপ্ত পরিমাণ এবং মানসম্মত খাবার নিশ্চিত করার যে ব্যাপার, সেই ব্যাপারটাকে বলা হয় খাদ্য নিরাপত্তা। আবারও বলতেছি যে একটি দেশের বা একটি অঞ্চলে বসবাসকারী জনগণের জন্য পর্যাপ্ত এবং গুণসম্পন্ন বা মানসম্পন্ন খাবারের নিশ্চয়তা প্রদান করাকে খাদ্য নিরাপত্তা বলে। সবাই এখানে ডেফিনেশনটা মুখস্থ করে ফেলো। এখন তুমি যে নিশ্চিত করবা, তার জন্য তোমাকে 3টা জিনিস মাথায় রাখতে হবে। খাদ্যের পর্যাপ্ততা মানে ফুড অ্যাভেইলেবিলিটি, প্রতিটা নিয়ে আলোচনা করব। খাদ্যের সহজলভ্যতা, ফুড অ্যাক্সেস,
আর খাদ্যের সঠিক ব্যবহার ফুড ইউটিলাইজেশন। আবারও বলতেছি, এই স্লাইডে যা যা আছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খাদ্য নিরাপত্তার সংজ্ঞা, খাদ্য নিরাপত্তা কয়টি বিষয়ের উপর নির্ভর করে? 3টি বিষয়ের উপর নির্ভর করে। আবারও বলতেছি, চলো রিপিট করি, খাদ্য নিরাপত্তা কাকে বলে? একটি অঞ্চলে বা একটি দেশে বসবাসকারী মানুষের জন্য মানে মানসম্মত এবং পরিমাণসম্মত খাবারের নিশ্চয়তা করাকে বলা হয় খাদ্য নিরাপত্তা। তুমি তোমার মতো করে লিখো, সমস্যা নাই। কয়টা বিষয় দিয়ে নির্ধারিত হয়? 3টে বিষয়। একটা হচ্ছে ফুড অ্যাভেলেবিলিটি, খাদ্যের পর্যাপ্ততা, খাদ্যের সহজলভ্যতা, আর খাদ্যের সঠিক ব্যবহার। আমি একটা একটা করে নিয়ে কথা বলি। তো দেখো, এই প্রশ্ন আসছিল বরিশাল বোর্ড 2022। প্রশ্নটা ছিল খাদ্য নিরাপত্তার সাথে সম্পৃক্ততা কি? অধিক খাদ্য উৎপাদন, উচ্চ ফলনশীল ফসল উৎপাদন, খাদ্য সংরক্ষণ, খাদ্যের বিপণন। সত্যি বলতে কি সবগুলোই আসলে জড়িত, কিন্তু এই বাকি যে 3টা আছে এই 3টা কিন্তু ডিরেক্টলি জড়িত না। উচ্চ ফলনশীল ফসল উৎপাদন করলে খাদ্য তুমি অধিক উৎপাদন করতেই পারবা, এটা কোনো সমস্যা না। খাদ্য বিপণন করতে হবে সবখানে। তো আমার কথা হচ্ছে নিচের 3টাও ঠিক, কিন্তু এমসিকিউ মানে কি, আমাকে বেস্ট আনসারটা খুঁজে বের করতে হবে। সো বেস্ট আনসারটা হচ্ছে অধিক খাদ্য উৎপাদন করা। এই যে তুমি যে বললা না খাদ্যের পর্যাপ্ততা, পর্যাপ্ততা মানে কি? খাদ্য পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে। সো আমি যদি পর্যাপ্ত পরিমাণ উৎপাদন না করি তাহলে পর্যাপ্ত পরিমাণ থাকবে না। এই জন্য এখানকার আনসার হচ্ছে ক নাম্বার। আবারও বলছি, এক্সাম হলে গিয়ে তোমার মনে হতেই পারে বা তুমি এখনো আমার সাথে আর্গু করতেই পারো যে ভাইয়া নিচের 3টা তো সঠিক উত্তর। নিচের 3টা সঠিক, যদি উপরেটা না থাকতো উপরেটা বেশি সঠিক আনসার। এরপরে দেখি খাদ্যের পর্যাপ্ততা। খাদ্যের পর্যাপ্ততা বলতে আসলে আমাদেরকে প্রোডাকশন নিয়ে কথা বলা হয়। প্রোডাকশন, PRODUCTION, যেটা আগের এমসিকিউতে আমরা দেখে আসলাম। প্রোডাকশন মানে কি? ভাই তুমি যদি দেশের মানুষকে ঠিকঠাক মতো খাওয়াইতে চাও, প্রথম শর্ত তোমাকে তো খাবার উৎপাদন করতে হবে, তাই না? যেমন ধরো একটা সময় বাংলাদেশে অনেক চাল আমদানি করতে হইতো, অনেক গম আমদানি করতে হইতো। এখন বাংলাদেশ কিন্তু চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। শুধু স্বয়ংসম্পূর্ণ না, বাংলাদেশ থেকে চাল আমরা রপ্তানিও করি মাঝে মধ্যে। কেন করি? কারণ এখন আমরা পর্যাপ্ত পরিমাণ খাবার উৎপাদন করতে পারি, চাল উৎপাদন করতে পারি। সো এখন তুমি কি আসলে এমন কিছু ব্যবস্থা নিতে হবে, তোমাকে এমন কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে যেন তোমার দেশের জমি জমা তো বাড়ছে না, জমি জমা আগে যা ছিল বরং কমছে, মানুষ বাড়ছে, আবাসিক এরিয়া বাড়ছে, মানুষ বিভিন্ন জায়গায় ঘরবাড়ি বানাইতেছে। তো সেখানে কিন্তু জমি কমে যাচ্ছে, কিন্তু আমাকে তো আসলে অনেক পরিমাণ খাবার উৎপাদন করতে হবে। তো তার পেছনে অনেক কথা বলা যায়। আমরা একটু মাটির গুণাগুণ নিয়ে কথা বলি, কারণ যেটা কেমিস্ট্রির সাথে জড়িত। যেমন তুমি বলতে পারো যে আমরা আসলে জিএমও ফুড বানাবো, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম যে ফুডগুলো আছে জিএম ফুড, সেটা ঠিক কেমিস্ট্রির সাথে জড়িত না, সেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাথে জড়িত। তুমি বলতে পারো যে আমি হচ্ছে ড্রাউট টলারেন্ট প্ল্যান্ট বানাবো, মানে যারা অনেক রোদে বাঁচতে পারে, সেটাও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাথে জড়িত। তুমি বলতে পারো আমি হচ্ছে স্যালাইন টলারেন্ট যে উদ্ভিদগুলো আছে সেগুলো বানাবো, মানে যারা আসলে লবণ পানিতে বেঁচে থাকতে পারে, সেটাও ঠিক কেমিস্ট্রির সাথে জড়িত না। সো আমরা একটু মাটি নিয়ে কথা বলি। কোনো কারণে মাটি দূষিত হলে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে তা সংশোধন করে উর্বরতা ফিরিয়ে আনা সম্ভব। দেখো, উর্বরতা যদি বেশি থাকে খাদ্য উৎপাদনও বেশি হবে, খুবই কমন সেন্স। রংটা চেঞ্জ করে নেই। যেমন মাটির পিএইচ কমে গেলে, পিএইচ কমে যাওয়া মানে মাটি যদি অ্যাসিডিক হয়ে যায়, সেখানে আমরা রাসায়নিক সার ব্যবহার করি, যেমন ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম কার্বনেট, মানে চুন দেওয়া হয়, বুঝছো, আর কিছু না। যদি মাটির পিএইচ এর পরিমাণ কমে যায়, মানে মাটি যদি অ্যাসিডিক হয়, তাহলে সেখানে আমরা চুন দেই, চুন অথবা চুনাপাথর, দুটোটাই কিন্তু ক্ষার। এটা কিন্তু এমসিকিউতে মাঝে মধ্যে আসে। এবং মাটির পিএইচ বৃদ্ধি করে মাটির উর্বরতা ফিরিয়ে আনা হয়। এই যে পিএইচ এর ব্যাপারটা তো কেমিস্ট্রির সাথে জড়িত, এই জন্য ওই অংশটুকু তোমাদের বইয়ে আছে। তাহলে কখনো যদি মাটির পিএইচ এর মান কমে যায়, এটা অনেক কারণে হতে পারে, অ্যাসিড রেইনের জন্য হতে পারে, তখন আমরা মাটিতে দেই হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড মানে চুন অথবা চুনাপাথর। তোমরা যারা গ্রাম এরিয়াতে আছো, যারা চাষবাস দেখছো, তারা হয়তো বা অবশ্যই দেখার কথা যে যারা ঘের করে, ঘেরও দেখবা কিছুদিন পর পর চুন দেয়। যারা জমি চাষ করে, জমিও চাষ করার পরে জমিতে চুন দেয়, কারণ অ্যাসিড রেইনের ফলে মাটির অ্যাসিডিটি বেড়ে যায়, পিএইচ এর মান কমে যায়। ওইখানে চুনাপাথর দিলে অ্যাসিডিটি আবার আগের অবস্থায় ফেরত আসে। মাটি যদি ক্ষারকীয় হলে বিভিন্ন রাসায়নিক সার, কোনো কারণে মাটি ধরো ক্ষারীয় হয়ে গেছে, কোন এলাকায় বেশি হয়? যে এলাকার মাটিতে ক্যালসিয়াম বেশি। ক্যালসিয়াম বেশি মানে কি? পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তো একটা ক্ষার। সো এটা ধরো চট্টগ্রাম এরিয়া অথবা হচ্ছে ময়মনসিংহ, নেত্রকোনা, ওই এরিয়াগুলোতে দেখা যায় যেখানে পাহাড় আছে আর কি, ক্যালসিয়াম কার্বনেট অনেক বেশি। সেই এলাকার মাটি মাঝে মধ্যে বেসিক হয়ে যায়। সেই বেসিক মাটিকে অ্যাসিডিক বানানোর জন্য আমরা ইউরিয়া সার দিই, ইউরিয়া সার, তারপর হচ্ছে টিএসপি ট্রিপল সুপার ফসফেট, এটা দেওয়া হয়।
তারপর সোডিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, ডিএপি, এসপি। সো এই সারগুলো ব্যবহার করা হয়। তুমি একটু এমসিকিউর জন্য মনে রেখো, যদি মাটির পিএইচ এর মান কমে যায় তখন আমরা দিই চুন এবং চুনাপাথর। যদি পিএইচ এর মান বেড়ে যায়, মানে মাটি যদি ক্ষারীয় হয়, তখন আমরা দেই হচ্ছে ইউরিয়া, টিএসপি ট্রিপল সুপার ফসফেট, সোডিয়াম নাইট্রেট। এগুলো সবই লবণ, লবণ হইলেও এগুলো সব কিন্তু অ্যাসিডিক লবণ, বুঝছো? অ্যামোনিয়াম নাইট্রেট, তারপরে হচ্ছে ড্যাপ, এসপি, এগুলো সবই দিলে মাটির উর্বরতা আবার আগের মতো ফেরত আসে। তো আমাদের এইটা নিয়ে কথা বলে হচ্ছে খাদ্যের পর্যাপ্ততা, মানে তোমাকে খাদ্যের প্রোডাকশনটা বাড়াইতে হবে। প্রোডাকশন বাড়াইতে হবে মানে উৎপাদন বাড়াইতে হবে। খাদ্যের সহজলভ্যতা, ফুড অ্যাক্সেস, এইটা বাংলাদেশে আসলে সব থেকে বড় সমস্যা। কেন বড় সমস্যা? দেখবা বাংলাদেশে যেখানে ফরসে তোমাকে বলি হচ্ছে কি, ধরো তরমুজ নিয়ে কথা বলি, চাষি 1 কেজি তরমুজ বিক্রি করে 5 থেকে 6 টাকা। কিন্তু যারা ঢাকায় থাকে তারা একটা তরমুজ কিনে, আবার 1 কেজি তরমুজ কিনে 40 থেকে 50 টাকা, বা কখনো আরো বেশি দামে কিনতে হয়। তাহলে কি হইলো? খাদ্য কিন্তু উৎপাদনে কোনো সমস্যা না। আমি অনেক রিপোর্ট দেখি যে সবজিগুলো যেখানে উৎপাদন হচ্ছে সেখানে পচে যাচ্ছে, চাষিরা দাম পাচ্ছে না দেখে ফেলে দিচ্ছে, নষ্ট করে ফেলতেছে। আর ঢাকায় বসে যারা এখানে খায়, আমরা অনেক দাম দিয়ে খাইতে হয়। এখানে মাঝখানে এই ফুডের এক্সেসটা বাংলাদেশে ভালো না। খাবার উৎপাদন হচ্ছে, এবার সেটা সারা দেশে যাওয়া, সবাই সেই ফুডটা ব্যবহার করে এটা পারছে না। এটা হতে পারে পরিবহনের জন্য, হতে পারে সিন্ডিকেটের জন্য, নানা কারণে হতে পারে। সো খাদ্যের সহজলভ্যতা বলতে বোঝায় উৎপাদিত খাদ্য সংরক্ষণ, সরবরাহ, বিপণন। এই 3টা টার্মিনোলজি মনে রাখতে হবে যদি পরীক্ষায় আসে। দেখো, সংরক্ষণ করতে হবে। সংরক্ষণ করতে হবে মানে হইতেছে, ধরো তুমি আলু বানাইলা, এখন আলু তো বছরে সারা বছর হয় না। সো আলু তোমাকে তো গোডাউনে সংরক্ষণ করতে হবে। সরবরাহ, সরবরাহ মানে হইতেছে ধরো এই যে তোমার হচ্ছে আলু তৈরি হয়, আলু যে এরিয়াতে হচ্ছে সেখান থেকে আলু তো আমাদের ঢাকা পর্যন্ত আসতে হবে, বা প্রত্যেকটা শহরে যেতে হবে। এরপর হচ্ছে বিপণন। বিপণন মানে হচ্ছে ধরো আম তো হয় রাজশাহীতে, কিন্তু আম তো ধরো খুলনাতে হয় না। তার মানে কি রাজশাহীর মানুষজনই শুধু আম খাবে, খুলনার মানুষ আম খাবে না? আবার ফরসে চিংড়ি হয় খুলনাতে, চিংড়ি তো সিলেটে হয় না, তাহলে সিলেটের মানুষ কি চিংড়ি খাবে না? তো একটা দেশে যতগুলো খাবার উৎপাদন হয়, যে রিজিওনাল ফুডগুলো আছে, সেই ফুডগুলোকে আমাকে সংরক্ষণ করতে হবে, আমাকে সরবরাহ ঠিক রাখতে হবে, এবং সারা দেশে ছড়াই দিতে হবে। এই 3টা যদি ঠিকঠাক মতো করা হয় তাহলে খাদ্যের এক্সেসটা সবার মধ্যে থাকবে। সেখানে কি লেখা আছে দেখো, উৎপাদিত খাদ্য সংরক্ষণ, সরবরাহ, বিপণন। সবাই 3টা ওয়ার্ড মনে রাখবা। লিখতে গেলে এই সব ওয়ার্ডগুলো তোমার লেখার কোয়ালিটি অনেক বাড়াবে। সংরক্ষণ, সরবরাহ এবং হচ্ছে বিপণন। এবং মানুষের আয় খাদ্যের সহজলভ্যতার সাথে সংশ্লিষ্ট। একটি দেশে সব জায়গায় সব রকম খাবার উৎপাদন হয় না, যেটা বললাম। বিভিন্ন মৌসুমে বিভিন্ন শস্য, ফল, শাকসবজি প্রভৃতি উৎপন্ন হয়। এদেরকে যথা নিয়মে সংরক্ষণ, সংগ্রহণ, বাজারজাত করতে পারলে খাদ্যের সহজলভ্যতা নিশ্চিত হয়। মানে পুরো জিনিসটাকে সংক্ষেপে বুঝাই দিই। একটা হচ্ছে তোমাকে খাদ্যের পর্যাপ্ততা, ওইটা ডিল করে খাদ্য পর্যাপ্ত পরিমাণ উৎপাদন করতে হবে। এইটা আমাদেরকে ডিল করে খাদ্যের সহজলভ্যতা। তুমি যেটা উৎপাদন করছো ভালো কথা, বেশি বেশি উৎপাদন করছো, সেটাকে স্টোর করে রাখার ব্যবস্থা রাখতে হবে। সেটাকে নিজের কাছে না রেখে সেটাকে ছড়াই দিতে হবে, এবং ক্রেতার কাছে সেটাকে সুন্দরভাবে পৌঁছে দিতে হবে। এই জিনিসটা তুমি যদি এনশিওর করতে পারো, সবাই খাবার ঠিকমতো পাবে। এরপর হচ্ছে খাদ্যের সঠিক ব্যবহার। মানে আমাদের 3টা জিনিস ছিল: পর্যাপ্ততা, সহজলভ্যতা, সঠিক ব্যবহার। সঠিক ব্যবহার মানে হইতেছে, এটাও বাংলাদেশে কিছু সমস্যা আছে। আমরা অনেক খাবার আছে যে খাবারগুলো সঠিকভাবে ব্যবহার করি না। তোমাকে একটু উদাহরণ দেই। আমরা যে ভাত এবং আলু ভর্তা খাই, মানে এটা খাবার হিসেবে না খুব ভালো না। ভাত প্লাস হচ্ছে আলু ভর্তা। আমি জানি এখানে অনেকের প্রিয় খাবার এইটা। কার কার প্রিয় খাবার একটু কমেন্ট করো, ভাত আর আলু ভর্তা। অথবা তোমরা অনেক সময় এটাও খাও যে রুটি এবং তার সাথে হচ্ছে আলু ভাজি। মানে খালি খাবার থাকলে হবে না, জানতে হবে সেটা কেমনে খাইতে হয়। দেখো, এই যে ভাত কি কার্বোহাইড্রেট, আলুও কি ভাই, ভাত যেরকম কার্বোহাইড্রেট আলু সেরকমই কার্বোহাইড্রেট। তুমি যদি ভাতের সাথে আলু ভর্তা খাও, এটা না তোমার বডিতে যা যা দরকার সবই তুমি পাচ্ছ না। তোমার বডিতে দরকার হচ্ছে, দেখো কার্বোহাইড্রেট তো অবশ্যই দরকার, প্রোটিন দরকার, লিপিড দরকার, মিনারেলস দরকার, ভাইটামিনস দরকার, পানি দরকার। এখন তুমি প্রোটিন পাচ্ছ না, এখানে তেমন কোনো প্রোটিনই নাই। আলুতে অল্প অল্প পরিমাণে থাকে, ভাতে তো থাকে না। তারপরে হচ্ছে তুমি লিপিড পাচ্ছ না, খালি কি পাইতেছে, কার্বোহাইড্রেট খাইতেছে। রুটি কি, রুটি কিন্তু কার্বোহাইড্রেট। আলু ভাজি কি, আলু ভাজিও কার্বোহাইড্রেট। সো আমি এরকম হচ্ছে, ধরো আমার যে ফ্রেন্ডগুলো বিদেশে থাকে ওদের কাছে মাঝে মধ্যে শুনি যে অন্যান্য দেশের মানুষজন শুনলে অবাক হয়
যে তোমরা দুইটা কার্বোহাইড্রেট একসঙ্গে কেমনে খাও। ভাতের সাথে তুমি মাছ খাও, ভাতের সাথে ডাল খাও, ভাতের সাথে সবজি খাও, ঠিক আছে, ভাত আলু ভর্তা তো ভালো খাবার না, মজা লাগে বাট খাদ্য কোয়ালিটি হিসেবে ঠিক কথা না। তো দেখো, সঠিক নিয়মে খাদ্য রান্না করা, বিশুদ্ধ পানি সরবরাহ করা, খাদ্যকে শক্তি এবং পুষ্টিতে রূপান্তরের শারীরিক সক্ষমতা, পরিমিত সুষম খাদ্য গ্রহণ করা খাদ্যের শক্তিমান। মানে এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখতে হবে, সিকিউতে আসলে এগুলো লিখতে হবে। একটা হচ্ছে সঠিক নিয়মে খাবার রান্না জানতে হবে। এখানে মেয়ে যারা আছো তোমরা হয়তোবা খেয়াল করছো যে সবজি কিন্তু ধুয়ে তারপরে কাটতে হয়, কেটে ধুইলে কিন্তু অনেক মিনারেলস চলে যায়। আবার অনেক সময় আমরা ভাতের মাড়টা ফেলে দিই, ভাতের মাড়ের মধ্যে কিন্তু ভাতের অনেক গুণাগুণ থেকে যায়, ওটা ফেলে দিলে কিন্তু সেই ভাত থেকে অনেক কিছু বের হয়ে যাচ্ছে। তারপরে তোমরা যখন হচ্ছে কোনো কিছু সিদ্ধ করো, বা ধরো হচ্ছে আম্মুরা কি করে ঝোল রান্না করার আগে এটাকে সিদ্ধ করে না, তো সিদ্ধ করলে ভেতরে যে পানিটা জমে ওই পানির মধ্যে কিন্তু অনেক আয়ন থাকে, অনেক মিনারেলস থাকে। তো ওই পানিটাও ফেলে দেওয়া উচিত না, ওই পানিটা ফেলে দিলে কিন্তু ওইগুলো চলে যাচ্ছে সব। এই যে ছোট ছোট কিছু ব্যাপার আছে, যে ব্যাপারগুলো আসলে হচ্ছে, যেমন কলিজা কিভাবে রান্না করতে হয়, কলিজার মধ্যে কিন্তু অনেক হেভি মেটালস থাকে। তো তুমি যদি নর্মাল মাংসের মতো কলিজা রান্না করো, ওটা কিন্তু খাবার জন্য সেফ না। তো কিছু ব্যাপার স্যাপার থাকে আর কি। খাদ্যকে সঠিক নিয়মে রান্না করা জানতে হবে। যারা রান্না বান্না পারো না শিখে নিও আর কি। মেয়েরা তো চিন্তা করছে রান্না বান্না তো আমি এখন করব না, বাট তারপরও ছেলে হোক মেয়ে হোক রান্না সবার শেখা উচিত, সবার রান্না জানা উচিত। এটা একটা বেসিক স্কিল, যদি আমি খুব ভালো পারি না। বিশুদ্ধ পানি সরবরাহ করা, খাদ্যকে শক্তি এবং পুষ্টিতে রূপান্তরের শারীরিক সক্ষমতা, আর পরিমিত ও সুষম খাদ্য গ্রহণ করা। এটা খুব সমস্যা বাংলাদেশে, পরিমিত এবং সুষম খাদ্য গ্রহণ করা। এটা নিয়ে একটু কথা বলতে চাই, কারণ আমি নিজে এটা খুব অপছন্দ করি। আমি দেখি যে বাংলাদেশে এখন এমন একটা ট্রেন্ড হয়ে গেছে যে দুইটা বন্ধু তারা যে দেখা করবে, তারা না অন্য কোথাও দেখা করতে পারে না, রেস্টুরেন্টে দেখা করতে হবে। বা একটা অপরিচিত মানুষ সে আমার শহরে আসবে, সো আমরা অনেক জায়গায় বসতে পারি, আমরা কোনো মাঠে বসতে পারি, পার্কে বসতে পারি, মসজিদে বসতে পারি, আমরা হচ্ছে কত জায়গায় বসা যায়। বাট আমরা কোথায় বসি? রেস্টুরেন্টগুলোতে বসি। মানে আমাদের সব কিছুতে এত বেশি রেস্টুরেন্ট ধর্ম, বিশেষ করে ঢাকা শহরটা এত বেশি সাফোকেটিং যে খোলা জায়গায় বসার কোনো সিস্টেম নেই, আমাদের ওই কোনো একটা খাওয়ানোর দোকানেই বসতে হয়। এবং সেইখানে খাওয়ান দাওয়ান তো ম্যাক্সিমাম হচ্ছে জাঙ্ক। সো অনেক মানুষ আছে খায় কম, বাসায় খায় না, সারাদিন রেস্টুরেন্টে খায়, এরা পানি পর্যন্ত খায় না, এরা ওই কোক পেপসি এগুলা খায়, মানে ড্রিঙ্কস অর্ডার করে। সো এখান থেকে একটু বের হয়ে আসতে হবে। পরিমিত এবং সুষম খাদ্য, মানে তুমি যখন ফ্রেঞ্চ ফ্রাই খাইতেছো ভাই, বার্গার খাচ্ছ, এগুলো এমনিতে কড়া তেলে ভাজে, এগুলোর ভিতর প্রচুর চিজ থাকে, এই জিনিসগুলো মোটেও ভালো খাবার না। এজন্য চেষ্টা করবা হোমমেড খাবার খাওয়া যত বেশি পারা যায়, এবং কম খাওয়া আর কি। কম খাওয়া মানে হচ্ছে ক্ষুধা রেখে তারপরে হচ্ছে খাওয়া কমপ্লিট করা। আমি যেই দিন এই ভিডিওটা রেকর্ড করছি তার আগে 1 সপ্তাহ পর্যন্ত তোমাদেরকে আমি আমার খাবারের রুটিন বলি। আমি সকালে 2টা ডিম, একটা রুটি, জাস্ট একটা রুটি, আর হচ্ছে সবজি আম্মু যেটা রান্না করে সেটা, সকালে এটা খাই। দুপুরবেলা হচ্ছে একটা রুটি, তারপরে হচ্ছে মাছ মাংস আম্মু যেটাই রান্না করে, আর ভাজিটা যে সকালে যেটা রান্না করে ওটা থাকে। খাবার কম খাই তা না, বাট কার্বোহাইড্রেট কম খাই আমি আর কি। আর আমি রাতের খাবারটা 8টার মধ্যে খেয়ে ফেলি, এবং সেখানে অল্প ভাত, অল্প মানে হইতেছে মানে এতটুকুও না, অল্প ভাত, আর যা থাকে সবজি টবজি বাদাম এগুলো থাকে, এগুলো খেয়ে শেষ করে ফেলি। সো এই যে খাবারের টাইমিংটাও ইম্পর্টেন্ট, খাবারের কোয়ালিটিও ইম্পর্টেন্ট, কোয়ান্টিটিও ইম্পর্টেন্ট। সবসময় ক্ষুধা রেখে তারপরে খাওয়া শেষ করবা। আর খাদ্যের শক্তিমান, খাদ্যের শক্তিমান মানে হতেছে তুমি কত ক্যালোরি খাচ্ছ, কতটুকু বার্ন করো। যেমন আমরা পেট ভরে বা প্লেট ভরে ভাত খাই, ভাত খাওয়াতে সমস্যা নাই, কিন্তু আগে কি হতো, গ্রামে মানুষ ভাই মাঠে ঘাটে কাজ করতো, তারা হচ্ছে জমিতে চাষ করতো, তারা ওই প্লেট ভরে ভাত খাইলেও কোনো ইস্যু হইতো না। কিন্তু এখন আমরা আসলে অনেকটা বসে থাকি, বিশেষ করে স্টুডেন্ট তোমরা যারা আছো, এখনো টের পাচ্ছ না, টের পাবা যখন তোমার বয়স 25-26 হবে। তখন দেখবা যে মেটাবলিজম রেট স্লো হয়ে যাবে, যা খাচ্ছ বডিতে লেগে থাকবে। তখন তুমি দেখবা যে আস্তে আস্তে ভুঁড়ি ঝুলতেছে, আস্তে আস্তে স্ট্যামিনা কমে যাচ্ছে, সিঁড়ি দিয়ে উঠতে পারছো না, হাঁটতে কষ্ট হচ্ছে, একটু আরাম প্রিয় হয়ে যাচ্ছ, একটু ফ্যাটিক লাগে, এই জিনিসগুলো আস্তে আস্তে আসবে। চেষ্টা করবা এই খাবার দাবারগুলো একটু নিজেকে সংযত রাখতে। তো এটা তুমি চাইলে হইতেছে নিচেরটা মনে রাখা দরকার নেই, আমি বলবো উপরেরটা। কার্বোহাইড্রেট হইতেছে তুমি যদি প্রতি গ্রাম কার্বোহাইড্রেট ভক্ষণ করো তাহলে 4 কিলো ক্যালোরি পাচ্ছ। প্রোটিন খেলে 4 কিলো ক্যালোরি, আর ফ্যাটে হইতেছে 9 কিলো ক্যালোরি, মানে ফ্যাটে এনার্জি পরিমাণ বেশি। আর এইটা মুখস্থ করার দরকার নেই, যদি কেউ পারো মেডিকেল পরীক্ষা দাও কখনো তাহলে এই চারটা মুখস্থ করো। আর আমি সবাইকে উপরেটা মুখস্থ করতে বলবো, যে কার্বোহাইড্রেটে 4, প্রোটিনে 4 এবং ফ্যাটে হচ্ছে 9। তাহলে আমরা একটু হচ্ছে রিভিউ করে আসি যে খাদ্য নিরাপত্তার 3টা বিষয়। একটা হচ্ছে সবাই মুখস্থ করে ফেলো,
খাদ্যের পর্যাপ্ততা মানে পর্যাপ্ত পরিমাণে খাবার উৎপাদন করতে হবে। মাটির পিএইচ এর পরিমাণ কমে গেলে সেখানে আমি চুন চুনাপাথর দিব, পিএইচ এর মান বেড়ে গেলে ইউরিয়া, সোডিয়াম নাইট্রেট, তারপর হচ্ছে টিএসপি সার, এসপি সার এগুলো দিব, সুপার ফসফেট আর কি যেটাকে বলে এসপি। খাদ্যের সহজলভ্যতা, সহজলভ্যতা মানে হতেছে খাদ্যকে সংরক্ষণ করতে হবে, খাদ্যকে সরবরাহ করতে হবে, বিপণন করতে হবে। দেখো 3টা ওয়ার্ড তুমি যদি মনে রাখো, 2 নম্বর টার্মটা খুব সহজে বলা যায়। সঠিক নিয়মে খাদ্যের ব্যবহার, সঠিক খাদ্যের ব্যবহার হইতেছে খাদ্যকে জানতে হবে কেমনে রান্না করতে হয়, সেখানে বিশুদ্ধ পানি নিতে হবে, খাদ্যের ক্যালোরি মান হিসাব করতে হবে, সুষম খাদ্য গ্রহণ করতে হবে, খাদ্য টাইমিংটা ইম্পর্টেন্ট। কেন টাইমিং ইম্পর্টেন্ট? তোমরা অনেকে রাত 3টার সময় ভাত খাও, ভাই এটা খুবই খারাপ। অন্তত ঘুমানোর 4 ঘন্টা আগে রাতের খাবার খাওয়া শেষ করতে হয়, এবং খুব ভালো হয় রাত 10টার পরে পানি ছাড়া যদি অন্য কিছু না খাও। বাট তোমাদের মধ্যে অনেকেই আছো রাত 2টার সময় গিয়ে ফ্রিজ খুলে দেখো যে ফ্রিজের মধ্যে কিছু আছে কিনা। এটা খুবই বাজে অভ্যাস, খুবই বাজে অভ্যাস। আর খাওয়ার পরে সাথে সাথে শুয়ে পড়বা না, খাওয়ার পরে অ্যাটলিস্ট 20 মিনিট হাঁটাহাঁটি করবা। কিছু সিম্পল লাইফ হ্যাকস বলে দিই যারা ফিট থাকতে চাও। নাম্বার 1, রাত 8টার মধ্যে চেষ্টা করবা রাতের খাবার খাওয়া। নাম্বার 2, খাবারের মধ্যে বা খাবারের সাথে সাথে বেশি করে পানি খাবা না, কারণ কি হয় পানি খাইলে খাবারটা হচ্ছে ভেসে থাকে আর কি, তখন অ্যাসিডিটি বেশি হয়। খাবারের পরে হচ্ছে ভারী কোনো ফল টল খেও না। খাবারের পরে অন্তত 20 মিনিট হাঁটাহাঁটি করো। আমি যেটা করতাম, বই পড়তাম আর হাঁটাহাঁটি করতাম, বই পড়তাম হাঁটাহাঁটি করতাম, তারপরে গিয়ে শো, বাট খাওয়ার সাথে সাথে শুও না, আর খাওয়ার সাথে সাথে ঘুমায়ও যেও না, ঠিক আছে? সো আমাদের 3টা পয়েন্ট নিয়ে কথা শেষ। আচ্ছা, এইটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছিল 50 গ্রাম ডিমে। এখন এটা আসলে কেমিস্ট্রির মধ্যে আসছিল নাকি বায়োলজির মধ্যে দিয়ে আসছিল আমি শিওর না। 50 গ্রাম ডিমের খাদ্য শক্তির মান কত? 307 কিলোজুল। তুমি যদি এখান থেকে ডিমের মধ্যে হচ্ছে এখান থেকে বের করো যে হচ্ছে এত গ্রামে এতটুকু আছে, এই যে 307 আসে আর কি। ওকে, সো আমি একটু ব্রেক নিয়ে আসলে রেকর্ডগুলো করছি, আমি একটু পানি খেয়ে আসি। তোমরা হয়তো টের পাচ্ছ না, আমি পজ করে তারপরে যাচ্ছি। সো দেখা হচ্ছে সবার সাথে। ওকে, তাহলে আমাদের ফুড সেফটি বা ফুড সিকিউরিটি বলতে যা বোঝায় সেগুলো আমাদের হয়ে গেল। এখন আমরা আসি হচ্ছে খাদ্য নিরাপত্তায় রসায়নের গুরুত্ব। এই প্রশ্নটা মাঝে মধ্যে পরীক্ষায় আসে, মাঝে মধ্যে আসে না। যেহেতু রসায়ন পড়ছি, এখন খাদ্য নিরাপত্তা তুমি যে নিশ্চিত করছো, মানে সবার জন্য খাদ্যের পর্যাপ্ততা, খাদ্যের এক্সেস এবং খাদ্য সঠিকভাবে ব্যবহার করবা, এই সবগুলোর সাথে রসায়ন কেমনে জড়িত, সো এই প্রশ্নটা তুমি মাঝে মধ্যে ঘ নাম্বারে পাবা। ঘ নাম্বার, মানে যদি কখনো আসে ঘ নাম্বার আসার সম্ভাবনাই বেশি, নাম্বার 4-এ। তো এখানে আমি তোমাকে যেতগুলো জিনিস, মানে প্রতিটা স্লাইড মনে করবে একটা করে পয়েন্ট। এখন যখন এই টাইপের কোনো কিছু আসে, বানায় বানায় তো অনেক কিছু লেখা যায় যে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে রসায়নের গুরুত্ব কি, কিন্তু কেউ যদি বানায় আন্দাজি গুন্দাজি লিখে, ওর কোয়ালিটি একরকম হবে। আর কেউ যদি এরকম আমার মতো তোমাকে যেভাবে আমি পয়েন্ট করে দিচ্ছি, এই পয়েন্ট করে যদি কেউ লিখে, তার লেখার কোয়ালিটি কিন্তু অন্যরকম হবে। সো কয়েকটা নাম্বার, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দেখো, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে খাদ্যকে কিছুদিনের জন্য সংরক্ষণ তোমাকে করতে হবে। সো আমাদের সবার বাসায় এরকম একটা বস্তু আছে, দ্যাটস ফ্রিজ বা রেফ্রিজারেটর যেটাকে বলে। এখন এই রেফ্রিজারেটরে খাবারকে যে ঠান্ডা রাখে, কি রাখে? ওইখানে কিছু গ্যাস থাকে, দেখো কি কি গ্যাস। কোথাও কোথাও অ্যামোনিয়া গ্যাস থাকে, কোথাও কোথাও হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন, যেটাকে সংক্ষেপে বলা হয় HCFC, CFC, পেন্টাফ্লোরোইথেন। মানে ইথেন তো এইটা C2H5, বুঝছো? সরি, C2H6। তো C2H6 এর জায়গায় যদি H একটা থাকে আর ফ্লোরিন যদি 5টা হয়, এটা হচ্ছে একটা হিমায়ক গ্যাস। তাহলে তুমি প্রথমে মানে পয়েন্ট করে যখন লিখবা, তখন প্রথমে লিখবা যে খাদ্যবস্তু সংরক্ষণের জন্য হিমায়ক হিসাবে রেফ্রিজারেটরে আমরা বিভিন্ন গ্যাস ব্যবহার করি, অ্যামোনিয়া, হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন, পেন্টাফ্লোরোইথেন। এটা কিন্তু খাদ্য নিরাপত্তা নিশ্চিতে রসায়নের যে গুরুত্ব বা রসায়ন কিভাবে এই সেক্টরে ভূমিকা রাখে, তার প্রথম পয়েন্ট। হুবহু তোমাকে যে এটাই লিখতে হবে নট নেসেসারি, তুমি এই পয়েন্টটা মাথায় রেখে তোমার মতো করে লিখতেই পারো। 2 নম্বর হচ্ছে খাদ্যবস্তু লিপিডের জারণ রোধ করার জন্য, মানে দেখো প্রত্যেকটা খাবারে কম বেশি লিপিড থাকে, মানে কম বেশি ফ্যাট থাকে। সো সেই ফ্যাটগুলো নষ্ট হয়ে গেলে খাদ্যবস্তু নষ্ট হয়ে যায়, তখন আমরা কিছু হচ্ছে ওই যে প্রিজারভেটিভ ইউজ করি। এইগুলো নিয়ে পরে সামনে আরও কথা আছে, দেখো এই স্লাইডে, মানে এই সেশনে কথা পাবা। যেমন একটা হচ্ছে BHA, ফুল মিনিংগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই BHA, BHT, TBHQ, এই ফুল মিনিংগুলো বুয়েটে একবার আসছিল 2019 সালে। সো আমরা ফুল মিনিংটা মনে রাখবো, BHA বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসোল,
আবারও বলতেছি বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল বিএইচটি বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন সালফাইড বা সালফার ডাইঅক্সাইড প্রভৃতি ব্যবহার করা হয় যা খাদ্যবস্তুর মজুদের সময় বৃদ্ধি করে। সালফাইড হইতেছে এইটা SO3 2- আর সালফার ডাইঅক্সাইড হইতেছে এইটা SO2। তাহলে কি কি একটা হচ্ছে BHA ফুল মিনিংটা মনে রাখো বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল। কেউ যদি BHA সংকেত চাও এটা হচ্ছে আমাদের BHA BHA। এই হচ্ছে বিউটাইলেটেড, 4টা কার্বন আছে এখানে, খেয়াল করো। মানে এই কার্বনের সাথে আরো 3টা কার্বন যুক্ত আছে, মোট 4টা কার্বন, এই জন্য বিউটাইলেটেড। এই হচ্ছে হাইড্রোক্সিল আর এটার জন্য নাম হয়েছে অ্যানিসল। সো বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল এটা হচ্ছে BHT বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন। দেখো এটা হচ্ছে আমাদের বিউটাইলেটেড, এই হচ্ছে বিউটাইলেটেড, এই একটা এই হচ্ছে হাইড্রোক্সি, এই হচ্ছে আমাদের টলুইন। বাট এই সংকেতগুলো তোমাকে এখন শিখতেই হবে এমন কোনো কথা নাই, তুমি শুধু ফুল মিনিংটা মনে রেখো আর কি, ঠিক আছে? বুয়েটে ফুল মিনিংটা আসছিল। তাহলে দ্বিতীয় পয়েন্ট পাইলাম। প্রথম পয়েন্ট কি ছিল? প্রথম পয়েন্ট ছিল যে নর্মাল শাকসবজি মাছ মাংস সংরক্ষণের জন্য আমরা যে রেফ্রিজারেটর ব্যবহার করি সেখানে অ্যামোনিয়া, হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন, পেন্টাফ্লোরো ইথেন এই টাইপের কেমিক্যালস ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে তুমি যদি খাদ্যবস্তুর লিপিডের জারণকে নষ্ট মানে লিপিডের জারণ যদি না হতে দাও বা লিপিড যদি না পচাইতে চাও তাহলে আমরা সেখানে কিছু প্রিজারভেটিভ ইউজ করি, BHA BHT সালফাইড এবং সালফার ডাইঅক্সাইড। দ্বিতীয় পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বীজ সংরক্ষণ, শস্য উৎপাদন, পোকামাকড়ের আক্রমণ হতে ফসল রক্ষা, মাটির উর্বরতা নিশ্চিতকরণে উপযুক্ত নিরাপদ কীটনাশক, সার প্রভৃতি রাসায়নিক দ্রব্য ব্যবহৃত হয়। আমরা যত সার ব্যবহার করি, একটা হচ্ছে তুমি যদি বলতে চাও যে হচ্ছে জৈব সার, ওটা তো ভিন্ন ইস্যু। এর বাইরে দেখো আমরা ইউরিয়া ব্যবহার করি, দ্যাট ইজ কেমিক্যালস। আমরা হচ্ছে ওই যে SP মানে সুপার ফসফেট ইউজ করি, সেটাও কিন্তু একটা কেমিক্যালস। আমরা যে TSP ইউজ করি, ট্রিপল সুপার ফসফেট, সেটাও কিন্তু হইতেছে একটা কেমিক্যালস। আমরা যে চুন দিই সেটাও একটা কেমিক্যালস। আমরা যে হচ্ছে চুনা পাথর দিই সেটাও কিন্তু কেমিক্যালস। সো খাদ্যবস্তু উৎপাদন বলো, সংরক্ষণ বলো, তোমরা জানো কি না যে হইতেছে তুমি যদি অন্য আলুর স্টোরে যাও, ওরা হচ্ছে বিভিন্ন অ্যান্টিফাঙ্গাল জিনিসপত্র হচ্ছে স্প্রে করে দেয়। কেন? যেন আলুগুলো নষ্ট না হয়। পেঁয়াজের গুদামে যাবা, দেখবা যে ওরা কিছু অ্যান্টিফাঙ্গাল এজেন্ট হচ্ছে ওখানে স্প্রে করে দেয়, কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট ওখানে স্প্রে করে দেয় যেন খাদ্যবস্তু সংরক্ষণ বেশি দিন পর্যন্ত থাকে। তাহলে কি কি? একটা হইতেছে আমি খাবারকে সংরক্ষণের জন্য সেখানে হচ্ছে রেফ্রিজারেটরে এই গ্যাসগুলো ব্যবহার করি। আমি লিপিডের জারণ রোধ করার জন্য এই কেমিক্যালসগুলো ব্যবহার করি। তারপর হচ্ছে শস্য উৎপাদন, বীজ সংরক্ষণ, পোকামাকড়ের জন্য বিভিন্ন রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার করা হয়। নাম্বার 4, জিলেটিন, অ্যাগার, মেইজ ইত্যাদি রাসায়নিক দ্রব্যাদি তরল খাদ্যবস্তুকে কঠিন বা জেলিতে পরিণত করে তার স্বাস্থ্যসম্মত দীর্ঘস্থায়িতা বাড়ায়। জিলেটিন, অ্যাগার তো বোধহয় শোনো, জেল যেগুলো আর কি। অনেক সময় দেখে না আমসত্ত্ব বানানো হয় বা আচার হচ্ছে জেলির মতো বানানো হচ্ছে, মুরব্বা বানানো হয়, ওই টাইপের জিনিসের কথা বলছে। জিলেটিন, অ্যাগার, মেইজ ইত্যাদি রাসায়নিক দ্রব্যাদি তরল জেলিতে পরিণত করে খাদ্যবস্তুকে দীর্ঘস্থায়ী করা হয়, অনেকদিন পর্যন্ত ভালো থাকে। আর রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে বাছাইকৃত কিছু অণুজীব ও খাদ্যবস্তু ব্যবহৃত হয় যা অন্যান্য ক্ষতিকারক অণুজীবের সংরক্ষণ প্রতিরোধ করে, যেমন প্রোবায়োটিক্স। আচ্ছা, তোমরা যারা প্রোবায়োটিক্স চেনো না বলতেছি। প্রোবায়োটিক্স হচ্ছে আমাদের মানে এই যে আমাদের পেটের মধ্যে কিন্তু অনেক উপকারী ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়াগুলো খাদ্যবস্তুকে হজম করতে আমাদের সাহায্য করে, বুঝছো? সো প্রোবায়োটিক্স কি? যাদের হচ্ছে ধরো নর্মালি খাবার দাবার হজম হয় না, নর্মাল খাবার হচ্ছে নিতে পারে না, অথবা এক্সট্রা কিছু দরকার, যেমন ধরো বডি বিল্ডাররা সাপ্লিমেন্ট নেয়, যদিও সাপ্লিমেন্টের প্রোবায়োটিক্স ঠিক সেম জিনিস না, বাট উদাহরণ দিতে গিয়ে বলতেছি। সো তখন ওই যে প্রোবায়োটিক্স হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বা যে মাইক্রো অর্গানিজমগুলো যেগুলো আছে উপকারী যেগুলো, সেগুলোকে একত্রিত করে ট্যাবলেটের মতো বানানো হয়, সেটাকে প্রোবায়োটিক্স বলা হয়। এবং ওইটা খাইলে মানুষের হজম ক্ষমতা বাড়ে, মানুষের হচ্ছে মেটাবলিজম বাড়ে। সো প্রোবায়োটিক্সও কিন্তু একটা রসায়নের উৎপাদ আর কি। আর নাম্বার 4 হচ্ছে জিনগত যে পরিবর্তন, জিন 4 না 5 6 কত নাম্বার জানি, জিনগত পরিবর্তনে অনুযায়ী প্যাকেটজাত পণ্যের গুণাগুণ বজায় রেখে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে। সো তুমি কয়েকটা পয়েন্ট লিখবা, সেই পয়েন্টগুলো আমি তোমাকে বলি যে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে রসায়নের গুরুত্ব কি কি। সো আমি তোমাকে কয়েকটা পয়েন্ট বলে দিই। নাম্বার 1, তুমি ওই যে খাদ্য নিরাপত্তার যে 3টা স্তম্ভ আছে সেই 3টা স্তম্ভ অনুযায়ী আসো। প্রথমে ছিল খাদ্য পর্যাপ্ততা। খাদ্যের পর্যাপ্ততা বানানোর জন্য আমরা জমিতে যে সার দিই সেটাও রসায়নের অবদান, আমরা যে হচ্ছে কীটনাশক দিই সেটাও রসায়নের অবদান, আমরা যে উন্নত বীজ তৈরি করি সেটাও রসায়নের অবদান, আমরা যে উচ্চ ফলনশীল বীজ উৎপাদন করি সেটাও রসায়নের অবদান। তারপর হচ্ছে ফুড অ্যাক্সেস,
ফুড এক্সেস মানে হইতেছে এই যে আমরা যে খাদ্য প্রিজার্ভ করব ফ্রিজে, সেখানেও কেমিক্যালস থাকে। আমরা যে লিপিডের জারণ রোধ করার জন্য বিএইচএ বিএইচটি ইউজ করি, সালফাইড সালফার ডাইঅক্সাইড ইউজ করি, সেটাও তো কেমিক্যালস। নাম্বার 3 হইতেছে দেখো ওই যে খাদ্যকে সঠিকভাবে ব্যবহার, প্রোবায়োটিক্সে কেমিক্যালস থাকে, কেমিক্যালস ইউজ করা হয়, জেলি জ্যাম জিলেটিন এগুলোতে এগার এগুলোতে হইতেছে আমাদের কেমিক্যালস ইউজ করা হয়। সো নিজের মতো করে লিখবা, আমি কতগুলো পয়েন্ট তোমাকে লিখে দিচ্ছি যেন তোমার চিন্তা ভাবনা কম্প্যাক্ট হয়, আরো বেশি কনসাইজড হয়। খাদ্য নষ্ট হওয়ার কারণ, অ্যাকচুয়ালি আমরা পড়বো এখন ফুড প্রিজারভেটিভস, বুঝছো? এখন ফুড প্রিজারভেটিভসকে ফুডকে প্রিজার্ভ করে রাখে, নষ্ট হওয়ার হাত থেকে বাঁচায়। সো আমাদেরকে তো আগে একটু জানতে হবে খাবার কেন নষ্ট হয়, কারণ না জানলে তো সমাধান তুমি পাবা না। সো খাদ্য নষ্ট হয় কয়েকটা কারণে, একটা হচ্ছে অণুজীব। অণুজীব বলতে মাইক্রো অর্গানিজম বোঝায়, ব্যাকটেরিয়া ফাঙ্গাস এই টাইপের যারা আছে, মোল্ড। 2 নম্বর হচ্ছে এনজাইমের উপস্থিতিতে বাতাসের অক্সিজেন দ্বারা জারণ করা হয়। দেখবা আলু কিছুক্ষণ রেখে দিলে আলু লালচে হয়ে যায়, বা আপেল কিছুক্ষণ কেটে রেখে দিলেই কিন্তু ইয়া হয়ে যায়, বাদামি হয়ে যায়। কেন? কারণ সে বাতাসের অক্সিজেনের সাহায্যে জারিত হয়। আর ধাতব আয়নের প্রভাবে তেল চর্বিযুক্ত খাদ্যের জারণ। সো 3টা কারণে খাবার নষ্ট হয়, এটাও মনে রেখো, এটাও পরীক্ষা আসতে পারে। কি কি? একটা হচ্ছে মাইক্রো অর্গানিজমের অ্যাটাকের ফলে খাদ্য নষ্ট হয়, অণুজীব অ্যাটাক করলে খাদ্য নষ্ট হয়, এনজাইমের উপস্থিতিতে তোমার হচ্ছে বাতাসের অক্সিজেনের মাধ্যমে জারণ, আর ধাতব আয়নের প্রভাবে তেল চর্বির খাদ্যের জারণ। ধাতব আয়ন এখানে প্রভাবকের মতো কাজ করে। তাহলে কি কি? একটা হচ্ছে মাইক্রো অর্গানিজম অ্যাটাক করে খাদ্যকে নষ্ট করে, 2 নম্বর হচ্ছে বাতাসের অক্সিজেনের সাহায্যে জারিত হয়, 3 নম্বর হচ্ছে ধাতব আয়নের উপস্থিতিতে লিপিড এবং হচ্ছে বা তেল বা চর্বি ফ্যাট যেগুলো আছে সেইগুলো জারিত হওয়ার ফলে খাদ্য নষ্ট হয়ে যায়। এবার দেখি ফুড প্রিজারভেটিভস কাকে বলে। খুব ইম্পর্টেন্ট জিনিস। ফুড প্রিজারভেটিভস হচ্ছে যে সকল জিনিস খাবারের সাথে মিশিয়ে খাবার খেয়ে বেশি দিন ধরে সংরক্ষণ করা যায়, সেটাকে বলা হয় ফুড প্রিজারভেটিভস। এটা আমাদের খাদ্য নিরাপত্তার দ্বিতীয় যে পয়েন্ট তার সাথে জড়িত, যে হচ্ছে ফুড অ্যাক্সেস। খাবারকে সংরক্ষণ করতে হবে না, মনে আছে 3টে শব্দ, একটা হচ্ছে খাবারকে সংরক্ষণ, তারপর হচ্ছে সরবরাহ এবং বিপণন। সো এটা সংরক্ষণের সাথে জড়িত। এটা 2 রকম, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে কৃত্রিম। একটা হচ্ছে ন্যাচারাল, বুঝতেই পারছো ন্যাচারাল সোর্স থেকে আসে, একটা হচ্ছে আমরা নরমালি সিনথেসাইজ করি কেমিক্যালি। প্রথমে সেই খাদ্য প্রিজারভেটিভস এর কাজ দেখো। খাদ্য প্রিজারভেটিভস এর কাজ, এই স্লাইডটা না তুমি এখানে না দেখলেও পারো, এই স্লাইডটা হইতেছে এইখানেই আছে। কিভাবে? তোমরা পড়ার সময় না এই সিঙ্ক করে পড়তে পারো না বা রিলেট করে পড়ো না, তার জন্য তোমাদের কাছে পড়াশোনা কঠিন মনে হয়। ভাই খাদ্য নিরাপদ মানে কি বলে, খাদ্য যে 3টা কারণে নষ্ট হয়, ফুড প্রিজারভেটিভস সেই 3টা কারণকেই তো প্রিভেন্ট করবে, তাই না? তাহলে খাদ্য নষ্ট হয় অণুজীবের অ্যাটাকের জন্য। তাহলে তুমি প্রথম পয়েন্ট বলো ফুড প্রিজারভেটিভ কি করে। ফুড প্রিজারভেটিভস কোনো অণুজীব যেন ওখানে গ্রো করতে না পারে বা গ্রো করলেও বংশবিস্তার করতে না পারে সেটাকে প্রিভেন্ট করে। মানে যেমন ধরো ব্যাকটেরিয়া গ্রো করতে পারবে না, ইস্ট গ্রো করতে পারবে না, মোল্ড গ্রো করতে পারবে না, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ, ইজি পিজি। এনজাইমের উপস্থিতিতে বাতাসের অক্সিজেন দ্বারা জারণ, মানে ফুড প্রিজারভেটিভস গুলো খাদ্যকে অক্সিজেনের সাহায্যে জারিত করতে পারে না। যেমন তোমরা চিপসের প্যাকেটে দেখবা নাইট্রোজেন গ্যাস থাকে। সো নাইট্রোজেন গ্যাস কেন থাকে? যেন ওই চিপস তো আলুই থাকে, ওই আলু যেন অক্সিজেন দিয়ে জারিত হইতে না পারে, জলীয় বাষ্পের সংস্পর্শে আসলে যেন নষ্ট না হয়, তার জন্য থাকে। এরপরে ধাতব আয়নের প্রভাবে তেল চর্বি খাদ্যের জারণ। এই ধাতব আয়নগুলোকে কেউ যদি আটকে রাখে, কি বললাম? এই ধাতব আয়ন যেমন ধরো সোডিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম এইগুলা, কেউ যদি আয়নগুলোকে আটকে রাখে তাহলে তেল চর্বির আর জারণ ঘটবে না। আর যদি তেল চর্বির জারণ না ঘটে তাহলে হইতেছে খাদ্য নষ্টও হবে না। দেখবা ঘুরে ফিরে এই 3টা কথা ওখানে লেখা আছে। সো যে 3টা কারণে খাদ্য নষ্ট হয়, খাদ্য যে সংরক্ষক যেগুলোকে বলি বা প্রিজারভেটিভ যেগুলোকে বলি, তারা ওই 3টা কারণকেই বাধা দেয়। আর এই যে তেল চর্বির যে ধাতব আয়নকে যে আটকে রাখে, এই আটকে রাখাকে চিলেশন বলা হয় বা চিলেটিং এজেন্ট বা কিলেটিং এজেন্ট বলে। চলো তোমাদেরকে দেখায় আসি। খাদ্যের মধ্যে যাতে অণুজীব ব্যাকটেরিয়া ইস্ট মোল্ড ইত্যাদি জন্মাতে না পারে তার ব্যবস্থা করা। দেখছো ইজি পিজি লেমন স্কুইজি, তোমাকে যেটা বলে আসলাম সেটা। 2 নম্বর হইতেছে খাদ্যে কোনো যদি অণুজীব তৈরি হয়, অর্থাৎ খাদ্যে ব্যাকটেরিয়া ইস্ট মোল্ডের বংশবিস্তার ঘটে, তবে খাদ্য সংরক্ষক অণুজীবের কোষ প্রাচীর ধ্বংস করে বংশবিস্তার রোধ করে ফেলে। ওকে। আর খাদ্যবস্তুর জারণে খাদ্যের বর্ণ গন্ধ নষ্ট হয়ে যায়, খাদ্য সংরক্ষক খাদ্যবস্তুর জারণে বাধা দেয়। সো মানে ব্যাপারটা হচ্ছে জন্মাতে দেয় না, জন্মালেও বংশবিস্তার করতে দেয় না, খাদ্যবস্তুকে জারিত হইতে দেয় না। তুমি চাইলে আরেকটা হচ্ছে অ্যাড করতে পারো এখানে, আমি তোমাকে একটু বলে দেই। নাম্বার 4 দ্বারা একটা স্লাইড অ্যাড করি। এইটা আমি যখন আমার ডিপার্টমেন্টে পড়ছি তখন ওয়ার্ডটা ছিল হচ্ছে
চিলেটিং পড়ছি, আমি চিলেশন পড়ছি। আর তোমাদের বইতে এটাকে কিলেশন বলা হয়, CH তো, এটাকে কেউ ক বলে, কেউ চ বলে, যে যেটা বলে। সো হচ্ছে চিলেটিং এজেন্টগুলো কিন্তু খাদ্য সংরক্ষক বা ফুড প্রিজারভেটিভস। সো এরা হচ্ছে কিলেশনের মাধ্যমে মাধ্যমে ধাতব আয়নকে আটকে রেখে তেল চর্বির জারণ ব্যাহত করে। সো এইটা তুমি আরেকটা পয়েন্ট অ্যাড করতে পারো যে ফুড প্রিজারভেটিভস এর কাজ কি কি। তাহলে চলো সংক্ষেপে একটু রিভিউ করে আসি। মেইন পয়েন্ট কি কি? মেইন পয়েন্ট হইতেছে খাদ্য তিনটা কারণে নষ্ট হয়। এক, অণুজীব অ্যাটাক করে। দুই, খাদ্যবস্তু জারিত হয়। তিন, লিপিড প্রোটিন জারিত হয়। খাদ্য মানে প্রিজারভেটিভ যেগুলো আছে সেগুলো ওই তিনটা কারণকে বাধা দেয়। এক, সে হচ্ছে কোনো ফাঙ্গাস, ফাঙ্গাস মানে হচ্ছে ছত্রাক আর কি, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, মোল্ড, এগুলো জন্মাতে দেয় না। জন্মাইলেও ওদের কোষ প্রাচীর নষ্ট করে ওদেরকে বংশ বিস্তার করতে দেয় না। ৩ নম্বর হইতেছে খাদ্যবস্তু যেন জারিত না হয়, এটাকে বলা হয় অ্যান্টিঅক্সিডেন্ট, সামনে আসবে। সো খাদ্যবস্তু যেন জারিত হইতে না পারে সেটার ব্যবস্থা করা। আর কিছু কিছু কিলেটিং এজেন্ট আছে বা চিলেটিং এজেন্ট আছে যারা ধাতব আয়নগুলোকে আটকে রাখে, কাঁকড়ার মতো করে। কাঁকড়া তো চিনো, যে মেয়েরা যে চুলে ইউজ করে পাঁচ ক্লিপ। সো কিছু কিছু খাদ্য বা ফুড প্রিজারভেটিভ আছে যারা হচ্ছে ওই আয়নগুলোকে আটকে রাখে। সো আয়নগুলোকে যদি আটকে রাখে তাহলে ওরা প্রভাবক হিসেবে কাজ করে না। সো তেল চর্বি জারিত হয় না। যদি তেল চর্বি জারিত না হয় তাহলে খাদ্য বহুকাল ভালো থাকে। এই হচ্ছে মেইন কথা। সো প্রথমে আসি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। এই যে ন্যাচারাল ফুড প্রিজারভেটিভস তোমার বাসায় আছে কি কি? একটা হচ্ছে চিনি, লবণ, সরিষার তেল, হলুদ, মধু, অ্যালকোহল, ভিনেগার। সো আমি এখানে তোমাকে অনেকগুলো স্লাইড দেখাবো, বাট তোমাকে খুব জিস্ট পার্টটুকু মনে রাখতে হবে। প্রথমে আসি লবণ। এই যে লবণ, তোমরা দেখছো কিনা এরকম নোনা ইলিশ বিক্রি করা? আমি তো রাস্তাঘাটে অনেক দেখি। অথবা যদি এখনো কারো বাসায় ফ্রিজ না থাকে, এখন সবার বাসায় মোটামুটি ফ্রিজ থাকে, কিন্তু ছোটবেলায় আমি দেখছি যখন কারো বাসায় ফ্রিজ না থাকে, ধরো আব্বু সন্ধ্যার সময় হাট থেকে কিছু একটা কিনে নিয়ে আসলো, মাছ, তখন আম্মুকে দেখতাম যে, আবার ধরো ফ্রিজ থাকলেও সন্ধ্যার সময় আব্বু নিয়ে আসছে, আম্মু হয়তো পরের দিন রান্না করবে এবং খুব বেশি গরমও পড়ে নাই, তখন আম্মু কিন্তু এটা ফ্রিজে রাখে না। ওটা ফ্রিজে রাখলে ডিপে রাখবে, আবার শক্ত হয়ে যাবে, পরে আবার ওটাকে পানি দিয়ে ছাড়াইতে হবে। আম্মু কিন্তু লবণ দিয়ে রেখে দেয়। সো লবণ দিয়ে কিন্তু খাদ্য সংরক্ষণ করা যেতে পারে। সো কি হয় দেখো, খাদ্যকে লবণের লবণের লবণ, এই বারটা ভুল। খাদ্যদ্রব্যকে লবণে 7 থেকে 8% সংরক্ষণ করার প্রক্রিয়াকে কি বলা হয়? কিউরিং বলা হয়। সো যে কিউরিং কাকে বলে ভাই, এটা কিন্তু প্রচুর পরিমাণে ক নাম্বারে আসে। কি বললাম? খাদ্যবস্তুকে আমি সংরক্ষণ করব কিসের? 7 থেকে 8%, মানে বাকিটা থাকবে পানি আর এটুকু থাকবে হচ্ছে লবণ। এই দ্রবণে সংরক্ষণ করার প্রসেসকে আমরা কি বলি? প্রসেসকে আমরা কিউরিং বলি। এই ডেফিনেশনটা সবাই ভালো মতো মনে রাখবা। আমি আবারও রিপিট করছি যে তুমি যদি খাদ্যকে 7 থেকে 8% এর জলীয় দ্রবণে সংরক্ষণ করো, সেই প্রসেসটাকে বলা হয় কিউরিং। এখন প্রশ্ন আসতে পারে, ভাই কিউরিং টিউরিং করলাম ভালো কথা, তো এটা করে আসলে লাভ কি? আমরা অসমোসিস পড়ছি না, যেটাকে বাংলায় অভিস্রবণ বলে। সো লবণ করে কি, অসমোসিস প্রক্রিয়ায় ওই খাদ্যবস্তু থেকে পানি শুষে নেয়। তাহলে খাদ্যবস্তু থেকে যদি পানি শুষে নেয়, সেখানে যে মানে কি বলে, মাইক্রোবস গুলো যে জন্মাবে, ধরো ইস্ট বলি, ফাঙ্গাস বলি, অথবা হচ্ছে ব্যাকটেরিয়া বলি, সেটা জন্মাতে পারে না। আর যদি সেটা না জন্মায় তাহলে সে খাদ্যবস্তুকে নষ্ট করতে পারবে না। সো আমি একটু এখানে লিখে দিই মেইন রিজনটা কি। মেইন রিজন হচ্ছে লবণ অসমোসিস প্রক্রিয়ায় খাদ্য থেকে পানি বের করে আনে। তাহলে কি বললাম ভাইয়া, যে লবণ
অসমোসিস প্রক্রিয়ায় খাদ্য থেকে পানি বের করে আনে, আর যদি খাবারের মধ্যে পানি না থাকে সেখানে কোনো মাইক্রো অর্গানিজম জন্মাতে পারবে না। যদি মাইক্রো অর্গানিজম জন্মাতে না পারে তাহলে সেখানে খাবার নষ্টও হবে না। সো এখানে প্রশ্ন আসছিল কুমিল্লা বোর্ড 2022, কিউরিং এর জন্য কোনটি ব্যবহৃত হয়? একেবারে ইজি বিজি লেমন স্কুইজি। উত্তর হচ্ছে কি? সোডিয়াম ক্লোরাইড। এই যে এটা হচ্ছে আমাদের আনসার। উত্তর হচ্ছে গ। কিউরিং এর জন্য সোডিয়াম ক্লোরাইড ব্যবহৃত হয়। পরে আসি ভিনেগার। ভিনেগার বিশেষ করে আমরা সবাই দেখছি, মানে এটাকে আম্মুরা আসলে ভিনেগার নামে চিনে না, আম্মুরা চিনে হচ্ছে সিরকা নামে। আচার বানাইতে গেলে বা অনেক রান্না বান্নার ক্ষেত্রে ব্যবহৃত হয়। ভিনেগার কি? ভিনেগার হইতেছে এইটা 6 থেকে 10%, এটা কোনো কোনো বইতে পার্সেন্টেজটা ভ্যারি করে, 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিড CH3, ইথানোয়িক অ্যাসিড এর জলীয় দ্রবণ। 6 to 10% ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণকে আমরা কি বলি? আমরা ভিনেগার বলি। এখন প্রশ্ন হচ্ছে ভিনেগার আসলে কি করে? তুমি জানো কি না যে মাইক্রো অর্গানিজম গুলো জন্মানো বা বংশ বিস্তারের জন্য একটা অপটিমাম পিএইচ দরকার, সেটা 6.5 থেকে 8.5 পর্যন্ত। বাট ভিনেগার গুলো পিএইচ এর মান, খাদ্যবস্তুর পিএইচ এর মান 4.5 এর কমায় দেয়। সো পিএইচ এর মান লেস দেন হয় হচ্ছে 4.5। এখন কোথাও যদি পিএইচ এর মান 4.5 এর কম হয় সেখানে কোনো মাইক্রো অর্গানিজম জন্মাতে বা গ্রো করতে পারে না। সো লবণ কিন্তু অসমোসিস প্রক্রিয়ায় খাবার থেকে পানি বের করে খাবারকে সংরক্ষণ করত, ও আবার অ্যাসিডিক পরিবেশ তৈরি করে, এবং এতটাই অ্যাসিডিক পরিবেশ তৈরি করে যেখানে মাইক্রো অর্গানিজম গ্রো করতে পারে না। এখন তোমার কাছে মনে হতেই পারে, ভাইয়া তাহলে আমি ভিনেগার না নিয়ে যদি আমি সরাসরি সালফিউরিক অ্যাসিড দিই, নাইট্রিক অ্যাসিড দিই, তাহলে কি খাবার ভালো থাকবে না? তাইলে তো খাবার খাবার উপযোগী থাকবে না। এই জন্য আমরা এমন, ভিনেগার কিন্তু এডিবল, এটা খাইলে কোনো সমস্যা নাই এবং এটা হালাল, ভিনেগারে কোনো সমস্যা নাই। সো তুমি যদি হচ্ছে ভিনেগার নাও তাহলে খাদ্যবস্তু ভালো থাকবে, আবার এটা কিন্তু মানে খাইতে পারো, এডিবল জিনিস। তারপরে সেই চিনি। দেখো লবণ যেরকম অসমোসিস প্রক্রিয়া বের করে ফেলে পানি, চিনিও তাই করে, কিন্তু চিনিতে পার্সেন্টেজ একটু বেশি লাগে, কারণ চিনি লবণের মতো অত পানি টানতে পারে না। সো 60 থেকে 70% ঘনমাত্রার চিনি লবণের বিকল্প প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। সো চিনি আমরা কম নেই, আমরা চিনি সেখানে নেই যেখানে চিনির টেস্টটা দরকার। নর্মালি লবণ সস্তা চিনির থেকে, লবণ বেশি ইফেক্টিভ। কিন্তু আবার অনেক খাবারে লবণ দিলে টেস্ট নষ্ট হয়ে যায়, সেখানে আমরা চিনি দিই। আর যদি কৌটায় সংরক্ষণ করো তাহলে 30 থেকে 40%, এই পার্সেন্টেজটা মনে রেখো। লবণের বিকল্প হতেছে 60 থেকে 70%। আর যদি কৌটাজাত করো, কৌটাজাত করলে খাবার এমনিতেই বেশিক্ষণ ভালো থাকে, কারণ প্রসেস করে কৌটার মধ্যে ঢোকাচ্ছে, সেখানে বাতাস যাচ্ছে না, সেখানে ব্যাকটেরিয়া যাবে না, ফাঙ্গাস যাবে না, তো ওখানে চিনির পার্সেন্টেজ কম হলে হয় 30 থেকে 40%। অ্যালকোহল। তুমি জানো যত বেশি যতগুলো বেভারেজ আছে, ওয়াইন, শ্যাম্পেইন, হুইস্কি, তারপরে হচ্ছে ভদকা, বিয়ার, যাই আছে সবগুলোতে তো অ্যালকোহল থাকে, তাই না? সো অ্যালকোহল আসলে মাইক্রো অর্গানিজম হচ্ছে যেগুলো ভেতরে থাকে সেগুলো গ্রো করে, বাট ক্ষতিকর মাইক্রো অর্গানিজমগুলোকে সে অ্যালাউ করে না। তারপরে আসে হচ্ছে সরিষার তেল। সরিষার তেল দিয়ে হচ্ছে নর্মালি আমরা যে হচ্ছে আচার বানানো হয় সেগুলো। সবই আসলে বিস্তারিত পড়ার দরকার নেই, কিন্তু সরিষার তেল তো বুঝতেই পারছো যে এটাও আসলে পানি অ্যালাউ করে না, আর সরিষার তেলের মধ্যে গিয়েও ব্যাকটেরিয়া, ফাঙ্গাস গ্রো করবে না। তাহলে আমি একটু তোমাদেরকে পুরো ব্যাপারটা সংক্ষেপে রিভিউ করে দেই। সেটা হচ্ছে খাদ্য 3টা কারণে নষ্ট হয়। 1, মাইক্রো অর্গানিজম যদি অ্যাটাক করে তাহলে খাদ্য নষ্ট হয়। 2, খাদ্যবস্তু যদি জারিত হয় তাহলে নষ্ট হয়। 3, ওই যে বিভিন্ন ধাতব আয়নের উপস্থিতিতে এই লিপিড বা হচ্ছে তেলের যে জারণ হয় তার ফলে খাদ্য নষ্ট হয়। এই 3 কারণে খাদ্য নষ্ট হয়। প্রিজারভেটিভস গুলো এই 3টা কারণকে প্রিভেন্ট করে। কি কি? সে মাইক্রো অর্গানিজম গুলো গ্রো করতে দেয় না, গ্রো করলেও বংশবিস্তার করতে দেয় না, সেল নষ্ট করে। 2, যে হচ্ছে সে খাদ্যবস্তুকে জারিত হইতে দেয় না, অ্যান্টিঅক্সিডেন্ট সামনে আমরা দেখব। 3, সে ধাতব আয়নগুলোকে কিলেটিং এর মাধ্যমে বা চিলেশনের মাধ্যমে আটকে রেখে লিপিড বা চর্বির জারণ হইতে দেয় না। খাদ্য প্রিজারভেটিভস বা ফুড প্রিজারভেটিভস দুই রকম, একটা হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে আর্টিফিশিয়াল বা সিনথেটিক, যাই বলো না কেন। ন্যাচারাল কি কি আমার সাথে দেখা করে পড়ো। প্রথমে হচ্ছে লবণ। লবণ দিয়ে খাদ্য সংরক্ষণ করার পদ্ধতিকে কিউরিং বলে, ডেফিনেশনটা মনে রাখবা, 6 থেকে 7 থেকে 8%। তারপরে হচ্ছে ভিনেগার। সো লবণ কি করে? অসমোসিস প্রক্রিয়ায় খাবার থেকে পানি বের করে খাবারকে ভালো রাখে। তারপর হচ্ছে লবণের পরে হচ্ছে ভিনেগার। ভিনেগার কাকে বলে? 6 to 10%, মানে বাকিটুকু পানি, এই পরিমাণ অ্যাসিডিক অ্যাসিড,
6-10% অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণকে ভিনেগার বলি। ভিনেগার অ্যাসিডিক পরিবেশ তৈরি করে খাদ্যবস্তুকে ওই ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করে। তারপর হচ্ছে চিনি। চিনি লবণের বিকল্প হয়, পার্সেন্টেজ বেশি দিতে হয় 60-70%। আবার তুমি চাইলে কৌটাজাতকরণের ক্ষেত্রে 30-40% দিলে হয়। চিনিও লবণের মতো একই মেকানিজমে কাজ করে। অ্যালকোহল, নর্মালি বেভারেজগুলোকে সংরক্ষণের জন্য অ্যালকোহল রাখতে হয়। তোমরা জানো কি না যে এই যে ধরো অ্যালকোহল যেটা দেখাইছিলাম আর কি, যেগুলো খুব এক্সপেন্সিভ অ্যালকোহল, খুবই এক্সপেন্সিভ যেগুলা, সেগুলো হচ্ছে যত বেশি দিন ধরে ওটাকে ম্যাচুরেশনের জন্য রাখা হয়, মানে ভিতরে ফার্মেন্টেশন হয়, বুঝছো? সো ফার্মেন্টেশনটা যত বেশি দিন ধরে হয় এর টেস্ট তত ম্যাচিউর হয়। সো এরকম কোনো কোনো হচ্ছে এরকম ড্রিঙ্কস আছে যেগুলো 50 বছর 60 বছরের পুরাতন এবং সেগুলো অনেক দামি, মানে অনেক দামি, মানে অনেক দামি ওয়াইন যেগুলো আছে আর কি। আর অ্যালকোহল মানেই কিন্তু হারাম না, মনে রাখবা। অ্যালকোহল তুমি যদি এরকম নেশা করার উদ্দেশ্যে খাও তাহলে সেটা হারাম। কিন্তু আমরা দৈনিক মানে দৈনন্দিন অনেক কাজে অ্যালকোহল কনজিউম করি। যেমন অনেক ফলে অনেক অ্যালকোহল থাকে, পান্তা ভাতে অ্যালকোহল থাকে, তারপরে হচ্ছে আমরা যে কাশির ওষুধ খাই সেইখানে অ্যালকোহল থাকে, অনেক ওষুধে অ্যালকোহল থাকে। সো এটা ডিপেন্ড করে তোমার নিয়তের উপরে। তোমার যদি নিয়ত ভালো থাকে অ্যালকোহল কোনো সমস্যা না। কিন্তু তুমি যদি অ্যালকোহলটা আসলে নেশা করার উদ্দেশ্যে খাও তখন অ্যালকোহলটা কিন্তু হারাম, এবং এতটাই হারাম যে অনেকদিন পর্যন্ত তোমার ইবাদত, 40 দিন বোধ হয় ইবাদত কবুল হবে না, মাথায় রেখো এটা। আরেকটা জিনিস বলে দিই যে আমরা যে ওই যে পান্তা ভাত যে খাই, অনেকে পহেলা বৈশাখে সকালবেলা ভাত রান্না করে তারপরে সেই ভাতে পানি দিয়ে এরপরে পান্তা ভাত খেয়ে পহেলা বৈশাখ সেলিব্রেট করে। এটা আসলে পান্তা ভাত হইলো না, ওটা জাস্ট পানি দেওয়া ভাত হইলো। পান্তা ভাত দেখবে একটু টক টক হয়। আমরা রাতের বেলা মানে ভাতের উপরে পানি দিয়ে রাখবা, সকালবেলা দেখবা যে ভাতের ওই পানির উপরে হালকা বুদবুদ হয়েছে, মানে ভেতরে ফার্মেন্টেশন হয়েছে। তো ওই ফার্মেন্টেশনের ফলে দেখবে অ্যালকোহল তৈরি হয়, ওই ভাতটা একটু টক টক লাগে, ওইটা হচ্ছে পিওর পান্তা ভাত, ওটা হালাল, হারাম না কিন্তু। এবং তুমি যখন ওই ভাত খাবা দেখবা তোমার মধ্যে একটু হালকা, মানে হালকা ডিজিনেস কাজ করে, হালকা একটু ঝিমঝিম ভাব ধরে। ওই অ্যালকোহলের জন্য আসলে ওটা হয়। যারা পান্তা ভাত খাওনি খেয়ে দেখো। তো আমরা কিছু এমসিকিউ সলভ করি। নিচের কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয়? সালফার ডাইঅক্সাইড, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম ক্লোরাইড। আনসার হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড। তারপর হচ্ছে কোনটি জীবাণুনাশক? ফর্মালডিহাইড, বেনজোয়েট, তারপরে হতেছে সালফাইড এবং হচ্ছে ব্রোমিড। উত্তর হচ্ছে কি ফর্মালডিহাইড। ভাই কেমনে? তোমরা ফরমালিনের নাম তো শুনছো, যদিও ফরমালিন এডিবল না, কিন্তু তারপরেও সে কিন্তু হইতেছে জীবাণুনাশক। বিভিন্ন হচ্ছে দেখবা যে তোমাদের বায়োলজি ল্যাবে গেলে বিভিন্ন স্পেসিমেন আছে, সামুদ্রিক স্পেসিমেন বা বিভিন্ন রেয়ার স্পেসিমেন ওখানে সংরক্ষণ করা আছে ফর্মালডিহাইডে, ওটা চুবানো থাকে। সো ফর্মালডিহাইড আমরা জানি 40% ফর্মালডিহাইড দ্রবণকে ফরমালিন বলে, এটা হচ্ছে একটা জীবাণুনাশক। আমাদের প্রাকৃতিক শেষ, এবার আসি কৃত্রিম। কৃত্রিম মানে হইতেছে ভাই সোজা কথা, এটা সরাসরি নেচার থেকে আসে না, এটা হচ্ছে আমরা নিজেরা ল্যাবে তৈরি করি। যদিও ওইখানে ভাই লবণটাও সরাসরি নেচার থেকে, হ্যাঁ সরাসরি নেচার থেকে আসে। চট্টগ্রামে বা কক্সবাজারে যে লবণ চাষ হয় নেচার থেকেই আসে। যাই হোক, তো এখানে আমরা নিজেরা সিনথেসাইজ করি এবং এগুলো বেশি ইফেক্টিভ, এগুলো বেশি তাড়াতাড়ি কাজ করে। বাট এগুলো আবার খুব বেশি, ওইগুলো বেশি ক্ষতিকর না, এগুলো বেশি ক্ষতিকর। তো আমরা দেখতে হচ্ছে রাসায়নিক খাদ্য সংরক্ষক 3 রকম। অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট, সবাই আবার মনে করো, খাদ্য 3টা কারণে নষ্ট হয়। 3টা কারণে নষ্ট হয় কি কি? অণুজীব আক্রমণ করলে, 2 জারণ হইলে, 3 ওই যে লিপিড চর্বির যে জারণটা হয়। সো এই 3টা কারণ প্রিভেন্ট করার জন্য তিন টাইপের হচ্ছে কৃত্রিম। একটা হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট, অ্যান্টি মানে বিপরীত, মাইক্রোবিয়াল মানে অণুজীব, এজেন্ট মানে তো এজেন্ট, এজেন্ট মানে হতেছে প্রতিনিধি। সো এরা কি করে? এরা হইতেছে অণুজীব জন্মাতে দেয় না। সো এরা কাজ করে হচ্ছে আমাদের অণুজীবের উপরে, মাইক্রোবসের উপরে। ভাই রিলেট করে পড়লে সবই সহজ। অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট এরা অণুজীবের উপরে কাজ করে, মানে এরা মাইক্রো অর্গানিজমগুলোকে গ্রো করতে দেয় না বা হচ্ছে বংশবিস্তার করতে দেয় না। অ্যান্টি অক্সিডাইজিং এজেন্ট বা অ্যান্টি অক্সিডেন্ট এরা হচ্ছে জারণকে প্রিভেন্ট করে। আমাদের খাদ্য নষ্ট হওয়ার 2 নম্বর কারণ ছিল না জারিত হয়ে খাদ্য নষ্ট হয়, সেটা জারণকে হচ্ছে প্রিভেন্ট করে। কিলেটিং এজেন্ট, কিলেটিং এজেন্ট হইতেছে ওরা কি করে তোমাদের মনে আছে যে হচ্ছে তেল চর্বির জারণকে প্রিভেন্ট করে।
তাহলে ভাই তিন ধরনের কৃত্রিম খাদ্য সংরক্ষণ রয়েছে। একটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল। অ্যান্টিমাইক্রোবিয়াল হচ্ছে মাইক্রো অর্গানিজমের উপরে কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্ট, খাদ্যবস্তুকে জারিত হইতে দেয় না। এরপরে হচ্ছে কিলেটিং এজেন্ট। কিলেটিং এজেন্ট কি? তেল চর্বির জারণ থেকে খাবারকে সংরক্ষণ করে, মানে ধাতব আয়নগুলোকে কিলেটিং করে। দেখাবো, সমস্যা নেই। প্রথমে আসে হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল। অ্যান্টিমাইক্রোবিয়াল মানে হইতেছে, নামের মধ্যে ডেফিনেশন লুকায় আছে, যেসব রাসায়নিক খাদ্য সংরক্ষক ব্যাকটেরিয়া, মোল্ড এবং ইস্টের জন্য, এই তিনটা ওয়ার্ড মনে রাখো, ব্যাকটেরিয়া, মোল্ড এবং হচ্ছে ইস্ট। সো ব্যাকটেরিয়া, মোল্ড এবং ইস্টের জন্য প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে, অর্থাৎ তাদের বৃদ্ধি, এনজাইমের ক্রিয়া প্রতিরোধ করে এবং তাদের কোষ প্রাচীর ধ্বংস করে, সেটাকে আমরা কি বলি? অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট বলি। এখন ভাই এই যে উদাহরণগুলো আছে, এগুলো তোমাকে হচ্ছে মুখস্থ করতে হবে। কিসের জন্য? এমসিকিউর জন্য। এবং যদি কেউ সঞ্জিত কুমার গুহ স্যারের বই পড়ো, দেখবা যে প্রতিটার না বিস্তারিত ব্যাখ্যা ট্যাখ্যা আছে। কোনটা ট্রেড নেম কি, কোনটা কতটুকু ব্যবহার করতে হয়, সেগুলো মনে রাখতে পারবা না এখনো, আর সেগুলো দরকারও নাই, শুধু নামগুলো মনে রাখবা। সোডিয়াম বেনজয়েট, বেনজোইক অ্যাসিড, সোডিয়াম বেনজয়েট এবং বেনজোইক অ্যাসিড। পটাশিয়াম সরবেট, সোডিয়াম সরবেট, ক্যালসিয়াম সরবেট। তারপর হচ্ছে সাইট্রিক অ্যাসিড, সাইট্রেট লবণ, নাইট্রেট এবং হচ্ছে নাইট্রাইট, সালফাইড, সালফার ডাইঅক্সাইড, অ্যাসিটিক অ্যাসিড, সরবিক অ্যাসিড। ওকে, এখন তোমাদেরকে হইতেছে আমি যদি এই প্রত্যেকটা সংকেত লিখে দেই, তাহলে সংকেত হচ্ছে এটা সোডিয়াম বেনজয়েট বা বেনজোইক অ্যাসিড। শোনো, এই হচ্ছে আমার বেনজোইক অ্যাসিড, COOH, বেনজোইক অ্যাসিড। ওকে, দিস ইজ বেনজোইক অ্যাসিড। এখন এই বেনজোইক অ্যাসিডের ওই হাইড্রোজেনের বদলে তুমি যদি সোডিয়াম নিয়ে আসো, তাহলে সেখানে সোডিয়াম বেনজোয়েট হয়ে যাবে, বুঝছো? সো বেনজোইক অ্যাসিড, সোডিয়াম বেনজোয়েট। পটাশিয়াম সরবেট, সোডিয়াম সরবেট, ক্যালসিয়াম সরবেট। সো এই সরবেট টরবেট বোঝার জন্য তোমাকে আসলে সরবিক অ্যাসিড চিনতে হবে। সরবিক অ্যাসিড হইতেছে হেক্স 2,4-diin-1-weak অ্যাসিড। হেক্স 2,4-diin-1-weak অ্যাসিড। দ্বারা আমি একটু সরবিক অ্যাসিডের সংকেতটা এখানে লিখে দিই। হেক্স মানে হচ্ছে 6টা কার্বন, এখানে হচ্ছে COOH মানে HOOC, তারপরে হচ্ছে 2,4-diin, সো CH, এখানে একটা দ্বিবন্ধন CH, 1 নম্বর 2 নম্বর কার্বনে দ্বিবন্ধন আছে, তারপরে হচ্ছে 3 নম্বর 4 নম্বর কার্বনে দ্বিবন্ধন আছে, এখানে হচ্ছে CH। তাহলে কি দাঁড়াইলো? 1 2 3 4 5, এখানে হচ্ছে CH3। শোনো, এই হচ্ছে সরবিক অ্যাসিড। জানি না ঠিকঠাক লিখছি কিনা। হেক্স 2,4-diin-1-weak অ্যাসিড। সো হেক্স মানে 6টা, 1 2 3 4 5 6 লিখলাম। 1-weak অ্যাসিড মানে 1 নম্বরে উইক অ্যাসিড থাকবে, ঠিক আছে। 2,4-diin নাম্বারিং যদি করি, তাহলে এটা আমার 1 নং কার্বন, 1 2 3 4 5 6, 2 নম্বরে দ্বিবন্ধন আছে, 4 নম্বরে দ্বিবন্ধন আছে, ঠিক আছে। সো এই হচ্ছে তোমার সরবিক অ্যাসিড। এখন তোমাকে সহজে বলে দিচ্ছি যে প্রথমত সোডিয়াম বেনজোয়েট বা বেনজোইক অ্যাসিড তো শিখেই গেলা। পটাশিয়াম সরবেট, বিশ্বাস করে ভাই, এই হাইড্রোজেনের জায়গায় যদি পটাশিয়াম আসে, লবণ তৈরি হয়ে যাবে। সো এইখানে যখন পটাশিয়াম আসবে তখন সেটা পটাশিয়াম সরবেট হবে। এখানে যখন সোডিয়াম আসবে তখন সোডিয়াম সরবেট হবে। এখানে যখন ক্যালসিয়াম আসবে, হাইড্রোজেনের বদলে ধাতু আসে, তখন ক্যালসিয়াম সরবেট হবে। ক্যালসিয়াম হলে পুরোটা যোজনী ব্যালেন্স করার জন্য এর দুইটা দিতে হয়, বাট জিনিস তো সেমই। তারপর হচ্ছে সাইট্রিক অ্যাসিড এবং সাইট্রেট লবণ। সাইট্রিক অ্যাসিডের সংকেত সবাই জানো, গুগল করলেই পাবা, নাইট্রেট ও নাইট্রাইট লবণ। নাইট্রেট হইতেছে এইটা NO3-, দিস ইজ নাইট্রেট। আর নাইট্রাইট হইতেছে এইটা NO2-। সালফাইড এবং সালফার ডাইঅক্সাইড গ্যাস। অ্যাসিডিক অ্যাসিড মানে তো সবাই চেনো, ইথানোয়িক অ্যাসিড। তাহলে সবাই একটু আমার সাথে সাথে মুখস্থ করে ফেলো যে প্রাকৃতিক লবণ, চিনি, ভিনেগার, সরিষার তেল, এগুলাই ছিল। তারপর হচ্ছে কৃত্রিম। কৃত্রিম 3 রকম, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টি অক্সিডাইজিং এবং হচ্ছে কিলেটিং এজেন্ট। কি বললাম? অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টি অক্সিডাইজিং এবং কিলেটিং এজেন্ট। সো অ্যান্টিমাইক্রোবিয়াল কারা কারা? সাথে সাথে মুখস্থ করে ফেলো। এভাবে মুখস্থ করো, দেখো, বেনজোইক অ্যাসিড, সোডিয়াম বেনজয়েট, বেনজোইক অ্যাসিড, সোডিয়াম বেনজয়েট, সরবিক অ্যাসিড, সরবিক অ্যাসিড তো আছে দেখো, সরবিক অ্যাসিড, সোডিয়াম সরবেট, পটাশিয়াম সরবেট, ক্যালসিয়াম সরবেট, নাইট্রাইট এবং নাইট্রেট, সালফাইট এবং সালফেট। তারপরে হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড।
সো সবগুলো যে পিন পয়েন্ট হইতে হবে তা না, তুমি যদি কতগুলো মনে রাখো বাকিগুলো তো এমনিতেই লেখা আছে। আবার বলতেছি মনে রাখার সহজ উপায় দেখো, বেঞ্জোইক অ্যাসিড সোডিয়াম বেঞ্জয়েড, সরবিক অ্যাসিড সোডিয়াম সরবেট পটাশিয়াম সরবেট ক্যালসিয়াম সরবেট, নাইট্রাইট নাইট্রেট, অ্যাসিডিক অ্যাসিড, তারপরে হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড সালফাইড সালফেট, সাইট্রিক অ্যাসিড সাইট্রেট লবণ। সো তুমি যদি কয়েকটা মনে রাখো তাহলে তো সহজে এগুলো মুখস্থ হয়ে যাবে। তো সাথে সাথে মুখস্থ করে ফেলো, নোট করে ফেলো, দেখবা এগুলো ইজি পিজি সব। এবার আসি অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট মানে হতেছে তেল চর্বিকে বা খাদ্যবস্তুকে জারিত হইতে দেয় না। এখন তোমাদের বইতে এই ক্লাসিফিকেশনটা আমার খুব পছন্দ হয় না। কেন পছন্দ হয় না? বাট তোমাদের বই অনুযায়ী নিয়ে আসছি আমি। তুমি কিন্তু পড়ছো আর্টিফিশিয়াল ফুড প্রিজারভেটিভস। সো আর্টিফিশিয়ালের মধ্যে তুমি অ্যান্টিঅক্সিডেন্টিং পড়লা। তারপরে আবার তুমি দেখাইলা যে অ্যান্টিঅক্সিডেন্ট দুই রকম, একটা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, একটা রাসায়নিক অ্যান্টিঅক্সিডেন্ট। ভাই তুমি পড়ছোই তো রাসায়নিকের ক্লাসিফিকেশন, তার মধ্যে প্রাকৃতিক কেন ঢুকাইলা? এই জন্য আমি আমার স্টুডেন্টরা প্রায় আমি বারবারই বলি, ক্লাসিফিকেশন আসলে কোনো ভালো মানের সায়েন্স না। ক্লাসিফিকেশন দিয়ে আসলে খুব বেশি কিছু বোঝাও যায় না, বেসিক সায়েন্সটা বোঝাও যায় না, বুঝছো? বাট তারপরে বইয়ে আছে পড়ে ফেলি। তাহলে কি বললাম ভাইয়া? অ্যান্টিমাইক্রোবিয়াল হচ্ছে মাইক্রোবস গুলো গ্রো করতে দেয় না। অ্যান্টিঅক্সিডাইজিং হচ্ছে খাদ্যবস্তুকে বা তেল চর্বিকে জারিত হইতে দেয় না। আর এরপরে আসি, এরা দুই রকম, একটা হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, রাসায়নিক অ্যান্টিঅক্সিডেন্ট। ক্লাসিফিকেশন নিয়ে কেউ প্যারা খেও না, কারণ হচ্ছে এই যে রাসায়নিক প্রাকৃতিক ক্লাসিফিকেশন এটা ডাজন্ট ম্যাটার, তুমি মূল জিনিসে ফোকাস থাকো। সো প্রকৃতিতেও কিছু অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যেমন হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন সি, যদি এটার উচ্চারণ ভিটামিন না ভাইটামিন। সো অ্যাসকর্বিক অ্যাসিড ভাইটামিন সি কই পাওয়া যায়? টক জাতীয় ফল, লেবু, কমলা, মালটা, কাঁচামরিচ এগুলোতে থাকে। টোকোফেরল, টোকোফেরল হচ্ছে ভিটামিন ই। এই ভিটামিন ই আসলে বিশেষ করে হচ্ছে যাদের গর্ভবতী মায়েদের হইতেছে ভিটামিন ই দরকার, তারপরে হইতেছে নতুন নবজাতকের হচ্ছে প্রচুর পরিমাণ ভিটামিন ই দরকার। সো এটা হচ্ছে টকোফেরল, ভিটামিন ই, উদ্ভিজ্জ তেল, সয়াবিন তেল, সরিষার তেল, খাদ্যদানা, সবুজ শাকসবজি, আর বিটা ক্যারোটিন। বিটা ক্যারোটিন চেনো কিনা? গাজর যে হচ্ছে এই সুন্দর রঙের হয়, এটা বিটা ক্যারোটিনের জন্য হয়। দেখবো ম্যাক্সিমাম হলুদ রঙিন জিনিসে থাকে। গাজর, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, টমেটো সবই খেয়াল করছো খুবই রঙিন। জাম, তরমুজ, এই যে অ্যাপ্রিকট, এইগুলোতে আমাদের কি থাকে? প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট প্রাকৃতিকভাবে কি কি পাওয়া যায়? একটা পাওয়া যায় হতেছে তুমি যদি বলো এসকর্বিক অ্যাসিড মানে ভিটামিন সি, লেবু, কমলা, মালটা এগুলোতে। টকোফেরল, ভিটামিন ই, সয়াবিন তেল, তারপর সরিষার তেল এগুলোতে পাওয়া যায়। বিটা ক্যারোটিন কোথায় পাওয়া যায় সবার জানা আছে, মিষ্টি আলুতে, টমেটোতে, গাজরে বিটা ক্যারোটিন থাকে। সো এটা আমাদের আসলে এখানে আসার কথা ছিল না, বাট বইয়ে আছে এবং দেখবো বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসছে। প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট চট্টগ্রাম বোর্ড 2022 কি? সেটা হচ্ছে বিটা ক্যারোটিন, তাই না? এরপর সে কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট? এই কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট দেখো, C6H5COONA, এটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট, এটা অ্যান্টিমাইক্রোবিয়াল। সোডিয়াম বেনজয়েট প্রথমটা, প্রথম যেটা লিখে দিলাম সেটা হইতেছে আমাদের কি বলে হইতেছে অ্যান্টিমাইক্রোবিয়াল। একটু লিখে দিই, অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। সোডিয়াম নাইট্রাইট, তোমাদেরকে বলছিলাম না নাইট্রাইট লবণ, এটাও আমাদের কি? এটাও কিন্তু অ্যান্টিমাইক্রোবিয়াল, উপরে যেটা সেইটা। এটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল। ইডিটিএ হতেছে কিলেটিং এজেন্ট, তোমাদেরকে একটু পরে পড়াবো। সেটা হচ্ছে কিলেটিং এজেন্ট, এটা কিন্তু আমাদের অক্সিডেন্ট না। বিএইচটি, বিউটাইলেটেড হাইড্রোক্সি টোলুইন, এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, খুবই ইজি পিজি, বাট তোমাকে সিনক্রোনাইজ করে পড়তে হবে। তারপর আসি কৃত্রিম বা হচ্ছে রাসায়নিক অ্যান্টিঅক্সিডেন্ট। বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল, বিএইচএ, ফুল ফর্মগুলো মনে রাখতে হবে। বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল, বিউটাইলেটেড হাইড্রোক্সি টোলুইন, টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন এবং হচ্ছে প্রোপাইল গ্যালেট, পিজি। এই চারটা নাম মনে রাখতে হবে। একটা হচ্ছে বিএইচএ, একটা হচ্ছে বিএইচটি, একটা টিবিএইচকিউ, একটা হচ্ছে পিজি। আমি কিন্তু ভাই ওই ফুল মিনিংটা মুখস্থ করি না, আমি শর্টটা মনে রাখি, তারপরে ফুল মিনিংটা নিজে বের করে ফেলছি। একটা হচ্ছে বিএইচএ, বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল, দেখাইছিলাম আগে সংকেতটা। বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল, বিএইচটি, বিউটাইলেটেড হাইড্রোক্সি টোলুইন, টিবিএইচকিউ, টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন,
কুইনন কি তোমরা জানো? কুইনন হতেছে এইটা। তোমাদের যদি সংকেত দরকার হয়, সংকেতগুলো আমি চাইলে লিখে দিতে পারি। আচ্ছা, সংকেতগুলো একটু লিখে দেই। একটা হতেছে BHA, এ নাম্বার। এটা হচ্ছে বিউটাইলেটেড হাইড্রোক্সি, তারপরে হচ্ছে অ্যানিসল। সো বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল হচ্ছে এইটা, প্রথমটা। এখানে থাকবে হচ্ছে OCH3, বা এখানে হচ্ছে OCH3, হ্যাঁ, ও এর সাথে CH3। এখানে থাকবে হচ্ছে OH, আর এখানে কার্বন। কার্বনের 3টা হাত ফাঁকা, তো 3টা হাতের সাথে 3টা CH3 থাকে। সো তুমি চাইলে এভাবেও লিখতে পারো, CH3 দিয়ে তারপর হচ্ছে ব্র্যাকেটে 3। এটা হচ্ছে আমাদের BHA, বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল। সংকেতগুলো একটু মনে রেখো, বইটা একবার আসছিল, BHA, বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল। এবার আসে হচ্ছে BHT, বি নাম্বারে। BHT হইতেছে বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন। দেখো ভাই, এই অংশটুকুর জন্য এটা অ্যানিসল হয়েছে। সো এই অক্সিজেনটাকে তুমি যদি বাদ দাও, তাহলে সেটা কিন্তু BHT হয়ে যায়। মানে সব সেম সেম, খালি ওইখানে অ্যানিসলের জন্য ও ছিল, এখানে আমি টলুইন বানাই ফেলবো, টলুইন। হাইড্রোক্সির জন্য OH। আর বিউটাইলেটেড কেন? কারণ এখানে হচ্ছে মোট 4টা কার্বন আছে। এই হচ্ছে আমাদের BHT, বিউটাইলেটেড হাইড্রোক্সি, তারপরে হচ্ছে টলুইন, বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন। আচ্ছা, BHT সংকেত কি ভুল লিখছি? দাঁড়া, আমি একটু দেখে আসি এখানে কি ছিল। এটা হচ্ছে BHA, এটা হচ্ছে BHT। ওনা BHT সংকেত আসলে ভুল হয়েছে। কমার্শিয়াল নেমগুলো না রাসায়নিক নামের সাথে খুব একটা মেলানো যায় না। দাঁড়াও ঠিক করে দেই। এখানে আরেকটা হচ্ছে কার্বন, CH3, এখানে হচ্ছে 3। সো এই হচ্ছে BHA, বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল, বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন। তারপর হচ্ছে C হচ্ছে TBHQ, টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন। সো কুইনন বলে কোনটাকে তোমাদেরকে একটু দেখাই দেই। যারা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি পড়ছো তারা তো হয়তো বা জানো, যখন বিপরীত কার্বনগুলোতে 2টা হাইড্রোক্সিল মূলক থাকে তখন সেটাকে বলা হয় হচ্ছে কুইনল। এই হচ্ছে আমাদের কুইনল। আর তারপরে হইতেছে টারশিয়ারি বিউটাইলেটেড, এখানে কার্বন CH3, এখানে হচ্ছে 3। এই 3টা সংকেত সবাই একটু মনে রাখো, এটা হচ্ছে TBHQ। আর হচ্ছে প্রোপাইল গ্যালেট। প্রোপাইল গ্যালেট মনে রাখার দরকার নেই, তুমি জাস্ট এই কয়েকটা মনে রাখলেই হইতেছে। সো আমাদের কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট কয়টা? 4টা মনে রাখো, BHA, BHT, TBHQ আর হচ্ছে PG, প্রোপাইল গ্যালেট। সো কিলেটিং এজেন্ট আমি একটু তোমাদেরকে সংক্ষেপে রিভিউ করে দেই, দেখো মনে পড়ে কিনা। খাদ্যবস্তু নষ্ট হয় হচ্ছে কয়েকটা কারণে। এক, খাদ্যবস্তু হচ্ছে মানে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস মানে মাইক্রো অর্গানিজম দ্বারা অ্যাটাকড হয়। নাম্বার 2, খাদ্যবস্তু জারিত হয়। নাম্বার 3, খাদ্যবস্তু হচ্ছে ওই তেল চর্বি জারিত হয় কিসের উপস্থিতিতে? বিভিন্ন ধাতব আয়নের উপস্থিতিতে। তো আমি দেখলাম যে হচ্ছে খাদ্যবস্তু যে সংরক্ষক আর্টিফিশিয়াল, সেটাও 3 রকম, অ্যান্টি মাইক্রোবিয়াল, তারপর হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট এবং হচ্ছে কিলেটিং এজেন্ট। অ্যান্টি মাইক্রোবিয়াল আমরা দেখে আসছি, সেটা হচ্ছে বেনজোইক অ্যাসিড, সোডিয়াম বেনজোয়েট, এই যে এখানে বেনজোইক অ্যাসিড, সোডিয়াম বেনজোয়েট। তারপরে হচ্ছে সরবিক অ্যাসিড, পটাশিয়াম সলভেট, সোডিয়াম সলভেট, ক্যালসিয়াম সলভেট। সাইট্রিক অ্যাসিড এবং সাইট্রেট লবণ। আচ্ছা, তোমাদেরকে একটু সাইট্রিক অ্যাসিডের সংকেত লিখে দেই। CH2COOH। কার্বন, এখানে হচ্ছে মাঝখানে একটা OH থাকে, COOH, আর এখানে হচ্ছে OH, আর এখানে হচ্ছে CH2COOH। এটা হচ্ছে আমাদের সাইট্রিক অ্যাসিড, যেটা লেবুতে থাকে আর কি, সাইট্রিক অ্যাসিড।
তাহলে কি কি, একটা হচ্ছে বেনজোইক অ্যাসিড, সোডিয়াম বেনজোয়েট, সরবিক অ্যাসিড, সোডিয়াম সরবেট, পটাশিয়াম সরবেট, ক্যালসিয়াম সরবেট। তারপরে দিচ্ছে নাইট্রাইট এবং নাইট্রেট, সালফাইট, সালফার ডাইঅক্সাইড, অ্যাসিডিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিডের যে লবণ যেগুলো আছে সেগুলা। অ্যান্টিঅক্সিডেন্ট দুই রকম, একটা ন্যাচারাল একটা আর্টিফিশিয়াল। ন্যাচারাল কি কি, একটা হচ্ছে মনে রাখবা টোকোফেরল। টোকোফেরল মানে হইতেছে কি বলে হচ্ছে ভিটামিন ই, কই থাকে, তেলে থাকে, সয়াবিন তেলে থাকে, সরিষার তেলে থাকে। অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি, এই ভিটামিন সি কই থাকে, লেবু টেবু এগুলোতে থাকে। বিটা ক্যারোটিন হচ্ছে গাজর, টমেটো, শসা, টমেটো শসায় থাকে না, গাজর, টমেটো, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া এগুলোতে থাকে। তারপরে আমরা দেখলাম হতেছে কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। সো এখানে হচ্ছে কয়েকটা, একটা হচ্ছে বিএইচএ, বিউটাইলেটেড হাইড্রোক্সিটোলুইন, সরি অ্যানিসল, বিএইচটি বিউটাইলেটেড হাইড্রোক্সিটোলুইন, টিবিএইচকিউ টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন এবং প্রোপাইল গ্যালেট। নাম চারটা মনে রাখতে হবে, বিএইচএ, বিএইচটি, টিবিএইচকিউ, পিজি। বিএইচএ এবং এগুলো এত বেশি পরিচিত, ধরো তোমাকে সিকিউতে আসলো, সিকিউতে আসার পরে তোমার নাই ফুল মিনিংগুলো মনে নাই, তুমি যদি ওইগুলো লিখে দাও তাও স্যার তোমাকে নাম্বার দিবে, কারণ এগুলো খুবই মানে এই শর্ট টার্মগুলো খুবই পরিচিত, সবাই চিনে, লিখে দিলেই হয়। এবার দেখো কিলেটিং এজেন্ট, এটা আমি সারা জীবন চিলেটিং এজেন্ট পড়ে আসছি। কিলেটিং এজেন্ট হতেছে তোমাদেরকে আমি হচ্ছে একটু ইডিটি এর সংকেতটা দেখাই। আগে দেখি কিলেট নামটা কই আসছে, দেখো গ্রিক শব্দ, এই যে চিলে বা কিলে যাই বলো না কেন, যার অর্থ হচ্ছে ক্র্যাবস ক্ল, ক্র্যাবস তো চিনো, ওই যে কাঁকড়া, ক্ল মানে হইতেছে ওর যে চিমটার মতো, কাঁকড়ার কামড় থেকে এটি গৃহীত হয়েছে। মানে যে মেয়েরা যে চুলে পাঞ্চ ক্লিপ ইউজ করে, সো পাঞ্চ ক্লিপের অনেকগুলো কাটা কাটা থাকে না, ওই কাটাগুলো যেরকম চুলকে ধরে রাখে, সো ইডিটিএ আমি তোমাদেরকে একটু সংকেতটা দেখাই। ইডিটিএ, ইডিটিএ, ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটেট। নাম কি? ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটেট। ইথিলিন ডায়ামিন, তারপরে হচ্ছে টেট্রা, দেন হচ্ছে অ্যাসিটেট। ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটেট। এই তোমরা যখন তৃতীয় অধ্যায় পড়ছো, প্রথম পাঠে তৃতীয় অধ্যায়, তখন তোমাদের মনে আছে কিনা যে লিগ্যান্ড যারা যারা সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করে, সো লিগ্যান্ডগুলো বিভিন্ন ধাতুর সাথে, অবস্থান্তর মৌলের সাথে তারা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। আবারও বলতেছি, লিগ্যান্ড যারা হতেছে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে, এরা কি করে? এরা হচ্ছে ধাতব আয়নের সাথে, বিশেষ করে অবস্থান্তর মৌলের সাথে হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে। তো আমি যদি ইডিটি এর সংকেতটা লিখি, ইথিলিন মানে মাঝখানে দুইটা কার্বন থাকবে আর কি, বুঝছো, CH2, এই হচ্ছে ইথিলিন। ডাইঅ্যামিন মানে হচ্ছে দুইটা নাইট্রোজেন থাকবে, এখানে একটা নাইট্রোজেন, এখানে একটা নাইট্রোজেন, ইথিলিন ডাইঅ্যামিন। টেট্রা অ্যাসিটেট মানে চারটা অ্যাসিটেট আয়ন থাকবে, একটা হচ্ছে এইটা CH2 COO-, এই হচ্ছে একটা অ্যাসিটেট, আরেকটা হচ্ছে এইটা CH2 COO-, এটা একটা, এখানে হচ্ছে CH2 COO-, আর এখানে হচ্ছে এরকম CH2 COO-। দিস ইজ EDTA, EDTA। সো এটা হচ্ছে একটা লিগ্যান্ড। লিগ্যান্ড কি জিনিস? লিগ্যান্ড হইতেছে যারা সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে, মানে ইলেকট্রন জোড়া শেয়ার করে সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে। সো এই যৌগটা 6টা জায়গায় দিয়ে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। এই যে নাইট্রোজেনের যে লোন পেয়ার আছে দেখো, এখান দিয়ে একটা তৈরি করতে পারে। সন্নিবেশ বন্ধন গঠন করতে গেলে কিন্তু ইলেকট্রন থাকা লাগে। আবারও বলতেছি, সন্নিবেশ বন্ধন কি জিনিস? সন্নিবেশ বন্ধন হচ্ছে একজন ইলেকট্রন জোড়া শেয়ার করে। সমযোজী বন্ধনেও কিন্তু ইলেকট্রন শেয়ার হয়, কিন্তু সেখানে এ একটা শেয়ার করে, ও একটা শেয়ার করে, কিন্তু সন্নিবেশ বন্ধনে যে কোনো একজনে শেয়ার করে। সো যেখানে লোন পেয়ার থাকবে আর যেখানে এরকম নেগেটিভ চার্জ থাকবে, সেখান থেকে মেইনলি শেয়ার করতে পারে সে। সো ইডিটিএ মোট 6টা জায়গা দিয়ে সন্নিবেশ বন্ধন গঠন করে। 6টা জায়গা দিয়ে মানে কি? দেখো, এই একটা জায়গা, এই একটা জায়গা। তো তুমি চিন্তা করো, এখানে কোনো একটা ধাতু আছে ফর সে Fe2+, এই ধাতুরে সে এতগুলো জায়গা দিয়ে সন্নিবেশ বন্ধন গঠন করছে, মানে এইখান দিয়ে একটা, এইখান দিয়ে একটা, এইখান দিয়ে একটা, এইখান দিয়ে একটা, এইখান দিয়ে একটা। দেখো তো, দেখতে অনেকটা কাঁকড়ার মতো মনে হচ্ছে না?
কাকড়া যেরকম এরকম দুইটা বড় বড় হচ্ছে চিমটি থাকে, অনেকগুলো হাত পা থাকে, সেরকমই কিন্তু মনে হয়। সো এরা এই যে যে যৌগটা আছে এগুলোকে করে কি, এই যে আয়রন 2+, আয়রন 3+, ম্যাঙ্গানিজ 2+, এগুলোকে আটকে রাখে সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে। কয়টা? 6টা। তখন কি হয়, দেখতে অনেকটা কাকড়ার মতো মনে হয়, এই জন্যই প্রসেসটাকে বলা হয় কিলেশন বা চিলেশন। আর যখন এই আয়নগুলো আটকে থাকে, এগুলো আবার কি তেল চর্বির যে নষ্ট হয়, জারণ হয়, সেটা প্রভাবক। সো ইডিটিএ যদি ওদেরকে আটকে রাখে, তাহলে তো ওরা তো আসলে প্রভাবক হিসেবে কাজ করবে না। ওরা যদি প্রভাবক হিসেবে কাজ না করে, তাহলে তেল চর্বিও পচবে না। সুতরাং খাদ্য তেল চর্বি বেশি দিন পর্যন্ত ভালো থাকে। তাহলে এখানে কি দেখো, যেসব রাসায়নিক পদার্থ খাদ্যদ্রব্যকে বিদ্যমান অবস্থান্তর ধাতুর আয়নকে, এই যেগুলো প্রভাবক হিসেবে কাজ করে, সো কিলেট যৌগ গঠনের মাধ্যমে প্রভাবন ক্ষমতা বিনষ্ট করে দিয়ে কিলেটিং এজেন্ট বলে, বুঝছো? এবং ইডিটিএ বহুল ব্যবহৃত একটা কিলেটিং এজেন্ট। এছাড়াও আছে সাইট্রিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, পলিফসফেট, বাট এইগুলো তোমার দরকার নেই, তুমি একটাই মনে রাখো, ইডিটিএ। ঠিক আছে? সো কিলেটিং এজেন্ট কোনটি? কিলেটিং এজেন্ট হইতেছে ইডিটিএ। তোমাদেরকে বলছিলাম যে কিলেটিং এজেন্ট পরে আসবে, বা ইডিটিএ কি জিনিস সেটাও পরে আসবে। সো ইডিটিএ হচ্ছে আমাদের কিলেটিং এজেন্ট। তারপরে হচ্ছে, ওকে, তাহলে চলো পুরো কনসেপ্টটা সংক্ষেপে একটু রিভিউ করে দেই। প্রথমে পড়ছিলাম খাদ্য কাকে বলে। যা ভক্ষণের মাধ্যমে আমাদের শক্তি পাই আমরা, আমাদের দৈহিক বৃদ্ধি হয় এবং ক্ষয়পূরণ হয়, সেগুলোকে খাদ্য বলা হয়। খাদ্য প্রাকৃতিক একটা, মানে উদ্ভিজ্জ, একটা হচ্ছে প্রাণীজ, ওইটা দরকার নেই। তারপরে আসি খাদ্য নিরাপত্তা কি জিনিস। একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী সব মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণে মানসম্মত খাবারের নিশ্চয়তা প্রদান করাকে খাদ্য নিরাপত্তা বলে। 3টে বিষয় দিয়ে নির্ধারিত হয়। একটা হচ্ছে খাদ্যের পর্যাপ্ততা, মানে ফুড অ্যাভেলেবিলিটি, এটা খাদ্য উৎপাদনের সাথে জড়িত। তারপর হচ্ছে ফুড অ্যাক্সেস, এটা হচ্ছে খাদ্য সংরক্ষণ, সরবরাহ, বিপণনের সাথে জড়িত। তারপরে হচ্ছে সঠিক নিয়মে খাদ্য ব্যবহার, মানে রান্না করা, বিশুদ্ধ পানি, ক্যালোরি মান হিসাব করে খাওয়া, এগুলা। তারপরে সেই ফুড প্রিজারভেটিভস। সো প্রিজারভেটিভস পড়তে গেলে আমাদের জানতে হবে ফুড কেন নষ্ট হয়। 3টা কারণে নষ্ট হয়। একটা হচ্ছে মাইক্রোবস সেখানে অ্যাটাক করে, খাদ্যবস্তু জারিত হয়, আর ওই যে ধাতব আয়নের উপস্থিতিতে তেল চর্বিগুলো জারিত হয়ে যায়। সো ফুড প্রিজারভেটিভস দুই রকম, একটা ন্যাচারাল, একটা আর্টিফিশিয়াল। ন্যাচারাল কারা? একটা হচ্ছে লবণ, কিউরিং বলি আমরা এটাকে, লবণ অসমোসিস প্রক্রিয়ায় খাবার থেকে পানি বের করে ওইখানে মাইক্রো অর্গানিজমগুলো গ্রো করতে দেয় না। তারপরে হচ্ছে লবণের অল্টারনেট হচ্ছে চিনি। চিনি আবার একটু বেশি পার্সেন্টেজে ব্যবহার করতে হয়, 60 থেকে 70%, আবার কোটোজাত করানোর জন্য একটু কম, 30 থেকে 40%। চিনিও লবণের মতোই কাজ করে। তারপর হচ্ছে ভিনেগার, 6 to 10% অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণকে আমরা ভিনেগার বলি। ভিনেগার কি করে? অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি করে, ওই অ্যাসিডিক এনভায়রনমেন্টে অণুজীব আর ওখানে জন্মাতে পারে না। তারপরে সরিষার তেল, অ্যালকোহল, অনেক কিছু তো আছে। এবার আসি হচ্ছে আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল 3 রকম, একটা হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল, যারা মাইক্রোবকে গ্রো করতে দেয় না। কারা কারা? একটা হচ্ছে দেখো বেনজোইক অ্যাসিড, সোডিয়াম বেনজোয়েট, সরবিক অ্যাসিড, সোডিয়াম সরবেট, পটাশিয়াম সরবেট, ক্যালসিয়াম সরবেট। নাম যদি পয়েন্ট বাড়াইতে চাও আলাদা আলাদা করে পয়েন্টে লিখবা। তারপর সাইট্রিক অ্যাসিড, সাইট্রেট লবণ, নাইট্রাইট লবণ, নাইট্রেট লবণ। তারপরে হচ্ছে কি বলে, সালফার ডাইঅক্সাইড, সালফেট। এতগুলো আমারই মনে আছে, তোমার আরো বেশি মনে থাকার কথা, খাতার সাথে মিলাই নাও। তারপরে দেখলাম অ্যান্টি অক্সিডেন্ট বা অ্যান্টি অক্সিডাইজিং এজেন্ট, দুই রকম, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা কৃত্রিম। প্রাকৃতিক কি কি? বিটা ক্যারোটিন কই থাকে? গাজর, টমেটো, জাম, মিষ্টি এলো, এইগুলোতে থাকে। টোকোফেরল মানে ভিটামিন ই, সয়াবিন তেল, সরিষার তেলে থাকে। আর ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, লেবু, কমলা, এগুলোতে থাকে। আর আর্টিফিশিয়াল যেগুলো আছে, বিএইচএ, বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল, বিএইচটি, বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন, তারপর টিবিএইচকিউ, টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন, আর পিজি মানে হচ্ছে প্রোপাইল গ্যালেট। ওকে। আর কিলেটিং এজেন্ট মানে হচ্ছে কিছু কিছু যৌগ আছে, স্পেশালি ইডিটিএ, এ করে কি বিভিন্ন অবস্থান্তর মৌল যেগুলো ক্যাটালিস্ট হিসেবে কাজ করে তেল চর্বির জারণে, ওদেরকে কাঁকড়ার মতো আটকে ধরে, 6টা ঠ্যাং দিয়ে আটকে ধরে আর কি। এটাকে হেক্সাগোনাল লিগ্যান্ড বলে, হেক্সাডেন্টিক লিগ্যান্ড বলে, সরি হেক্সাগোনাল না। তখন আর কি ওগুলো প্রভাবক ক্ষমতা নষ্ট হয়, খাদ্যবস্তুকে আর সে জারিত করতে পারে না, স্পেশালি তেল চর্বিকে জারিত করতে পারে না। ওকে। সো এবার আসি খাদ্য সংরক্ষক, তাদের সর্বোচ্চ মাত্রা, আক্রান্ত অণুজীব ও সংরক্ষিত খাদ্যের তালিকা। এইটা হচ্ছে যারা মেডিকেল অ্যাডমিশন দিবা তাদের জন্য ইম্পর্টেন্ট। সো এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের জন্য, মানে এখানে অনেক ইনফরমেশন আছে। প্রোপানোয়িক অ্যাসিড কোন অণুজীবের মানে এগেইনস্টে কাজ করে? মোল্ডের এগেইনস্টে কাজ করে। সর্বোচ্চ মাত্রা কত? পাউরুটি কেক। এবং এটা একটু ঐচ্ছিক আমি লিখে দিই, কারো যদি হাতে সময় না থাকে বা সময় কম থাকে তাহলে এটা পড়ার দরকার নেই।
এটা ইম্পর্টেন্ট কিছু না, আসলে এখান থেকে কোনো প্রশ্ন কখনো আসে না, এবং এটা একটা চার্ট না, অনেক বড় একটা চার্ট, বুঝছো? সো আসলে আমার তো সব কাঁচা বাচ্চা একই টাইপের না, অনেকে আছে যারা অনেক পড়তে চায়, একেবারে 100% রিস্ক ফ্রি থাকতে চায়। যদি কেউ থাকতে চায়, অ্যাডমিশনের পর আগে রাখতে চায়, তাহলে এটুকু দেখো, আমি তোমাদেরকে দিয়ে দিলাম পড়ার জন্য। আর যদি মনে হয় যে ভাই না ওদের দেখতে মন চাচ্ছে না, এটা ম্যান্ডেটরি না, এখান থেকে প্রশ্ন আসবে না বলে দিচ্ছি। প্রশ্ন থাকে না যে খুব কঠিন প্রশ্ন করছে অ্যাডমিশনে, মেডিকেল অ্যাডমিশনে, যদি খুব কঠিন প্রশ্ন করে তাইলে এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে, বাট দরকার নেই। তোমার জায়গায় আমি থাকলে আমি তো পড়তাম না, বুঝছো? এরপরে আমরা যাব হচ্ছে আমাদের মেইন জিনিস, সবই মেইন, ভিনেগার প্রস্তুতি। আমরা এরপরে দেখব ভিনেগার প্রস্তুতি। সো ভিনেগার প্রস্তুতি থেকে দেখবা, আমি তোমাদেরকে যতগুলো সিকিউ প্র্যাকটিস করাবো তার 99% হচ্ছে এখান থেকে আসা, ভিনেগার কিভাবে প্রস্তুতি হয়। সো ভিনেগার মানে কি ছিল? ভিনেগার ছিল মানে হইতেছে অ্যাসিডিক অ্যাসিড, মনে আছে কিনা? তো আমার প্রথম উদ্দেশ্য যে আমি অ্যাসিডিক অ্যাসিড তৈরি করব। এই অ্যাসিডিক অ্যাসিড তৈরি করার পরে তারপরে সেটাকে পরিমাণ মতো পানি মিশিয়ে 6 to 10% এরকম একটা দ্রবণ তৈরি করব। দেখো উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে প্রথমে অ্যাসিডিক অ্যাসিড তৈরি করব, সে যেভাবেই পারি না কেন সেই অ্যাসিডিক অ্যাসিডকে আমি পরিমাণ মতো পানি মিশাবো, যেন 6 to 10% এর মধ্যে অ্যাসিডিক অ্যাসিড থাকে, বাকিটুকু পানি থাকে। দেন হচ্ছে আমরা সেটাকে ভিনেগার হিসেবে বাজারজাত করব। এখন কিভাবে করা হয়? তোমাদের কি মনে আছে কিনা যে পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত ইথাইনকে 60°C তাপমাত্রায় 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট, এই যে ওখানে 2% ছিল, এখানে 1%, 1% 2% তো ম্যাটার করে না। সো বিক্রিয়াটা আমি একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি। বিক্রিয়া এটা ছিল যে ইথাইন CH ট্রিপল বন্ড CH, তুমি এর সঙ্গে হচ্ছে পানি মেশাবা। কাঁচা বাচ্চারা এই বিক্রিয়া কিন্তু 9-10-এও ছিল। এবং এখানে আমাদের কি কি লাগে? এখানে আমাদের সালফিউরিক অ্যাসিড লাগে 20% সালফিউরিক অ্যাসিড H2SO4, 2% HgSO4, এবং আমাদেরকে তাপমাত্রা লাগে হচ্ছে 60°C। তুমি এগুলো দিবা। তখন প্রথমে এখানে কি তৈরি হতো? এখানে প্রথমে তৈরি হতো অ্যালডিহাইড CH3। আমি বিশ্বাস করি এই বিক্রিয়াটা সবার মুখস্থ আছে। তাহলে আমি ইথাইন দিব, পানি দিব, 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট এবং 60°C তাপমাত্রা, সেখানে অ্যালডিহাইড তৈরি হয়। এবং তোমরা অবশ্যই জানো অ্যালডিহাইডকে তুমি যদি জারণ করো যে ইথানল পাওয়া যায়, ইথানলকে জারণ করলে ওই তাপমাত্রায় জারিত হয়ে ইথানোয়িক অ্যাসিড তৈরি হয়। সো ধরো এখানে আমি জারণ করলাম, জারণ তো অনেক কিছু দিয়ে করা যায়, তখন সেখানে তৈরি হবে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড CH3। জারণ মানে হচ্ছে অক্সিজেন আসা। তাহলে এইটা হচ্ছে আমাদের ভিনেগার প্রস্তুতির একটা প্রসেস, বাট এটা আসলে ল্যাবের প্রসেস, বুঝছো? তুমি যখন মাস লেভেলে তৈরি করবা, মানে যেটা আমরা বাজার থেকে কিনি, সেটা কিন্তু এভাবে তৈরি করা হয় না। সেটা কিভাবে তৈরি করা হয় পরে দেখব। তাহলে মেইন কথা হচ্ছে এটা একটা ভিনেগার তৈরির প্রসেস। তুমি বলতে পারো এটা একটা ল্যাবের প্রসেস বা সিনথেটিক প্রসেস। যে আমার কাছে ইথাইন আছে, ইথাইনকে আমি সেখান থেকে বানাবো ইথানল, ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড, তারপরে পানি কমায় বাড়ায় হচ্ছে সেখানে ভিনেগার তৈরি করব। এবার দেখি কুইক ভিনেগার। এখানে যেটা হয়, তুমি যখন এইভাবে ভিনেগার তৈরি করবা তখন ভিনেগারকে আবার পরবর্তীতে বিশোধন করতে হয়, একটু মানে হচ্ছে থাকে না আরো কিছু কাজবাজ করতে হয়। এই জন্য এটাকে কুইক বলে না, বাট কুইক ভিনেগার তৈরি করা হয় কিভাবে একটু দেখাই দিই। এই পদ্ধতিতে ইথানলের জলীয় দ্রবণকে 4 to 10% মাইক্রোডার্মা অ্যাসিডি বা অ্যাসিডোব্যাক্টেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়ার নাম, বুঝছো? এই ব্যাকটেরিয়ার উপস্থিতিতে বায়ুর অক্সিজেনে জারণ করা হয়, এভাবে প্রাপ্ত 6 to 10%। সো কি হলো দেখো, তোমার কাছে অ্যালকোহল আছে, তুমি জানো কিনা যে অ্যালকোহলকে জারণ করলে প্রথমে হয় অ্যালডিহাইড, তারপরে হয় অ্যাসিড। কিন্তু তুমি যদি একটু শক্তিশালী জারণ করো তাহলে অ্যালকোহল থেকে সরাসরি অ্যাসিড হয়। অনেকে মনে করতে পারে ভাই এইখানে অ্যালডিহাইড থেকে অ্যাসিড বানাইছেন, এইখানে আবার অ্যালকোহল থেকে অ্যাসিড বানাইছেন। হয়, দুটোটা থেকেই হয়। ইমাজিন করে এটা শক্তিশালী হচ্ছে জারক। সো আমি ইথানল আমার কাছে আছে, আমি সেখানে অ্যাসিডোব্যাক্টেরিয়া নিছি। অ্যাসিডোব্যাক্টেরিয়া হচ্ছে ব্যাকটেরিয়া, বুঝছো? এই ব্যাকটেরিয়া কি করে? এই ব্যাকটেরিয়া হইতেছে এনজাইম দেয়, মানে ব্যাকটেরিয়ার মাধ্যমে এনজাইম আসে। মানে আমাদের কিন্তু ব্যাকটেরিয়া লাগে না, আমাদের লাগে হচ্ছে এনজাইম। ব্যাকটেরিয়া এনজাইমগুলো নিঃসৃত করে। সো অ্যাসিডোব্যাক্টের ব্যাকটেরিয়ার মাধ্যমে আমি হচ্ছে ইথানলকে জারণ করে কি করতে পারি? ভিনেগার তৈরি করতে পারি। তারপর এটাকে তুমি হচ্ছে ওই যে লঘু করে গাঢ় করে 6 to 10% করবা। আরেকটা ওয়েতে করা যায় আখের রস হতে। দেখো বিক্রিয়াটা কি? আমরা জানি আখের রসে কি থাকে? চিনি থাকে। চিনি কিন্তু মানেই হচ্ছে সুক্রোজ না,
চিনির সংকেত C12H22O11, ঠিক আছে, বাট চিনি অনেক টাইপের হয়, যেমন হচ্ছে সুক্রোজ একটা চিনি, ইনভার্টোজ একটা চিনি, তারপরে হচ্ছে আরো চিনি অনেক টাইপের আছে, বুঝছো? সবের সংকেত এটা, কিন্তু এক একটা আইসোমার আর কি। সো আমি প্রথমে আখের রস থেকে যে চিনি পাবো সেই চিনিকে ইনভার্টেজ এনজাইম দিব, সেখানে একটা তৈরি হবে গ্লুকোজ, একটা তৈরি হবে ফ্রুক্টোজ। মানে তোমাদেরকে একটু দেখাই দিই বিক্রিয়াটা কিভাবে হয়। প্রথমে হচ্ছে C6, অন্য রং নেই, C12, H22 এবং হচ্ছে O11, এটা হচ্ছে আমাদের চিনি। তো এটাকে অনেকক্ষণ ধরে পানির মধ্যে রাখা হয়, সেই পানির মধ্যে কিছু ব্যাকটেরিয়া নেওয়া হয়, সেই ব্যাকটেরিয়াগুলো আমাদেরকে একটা এনজাইম দেয়, সেই এনজাইমের নাম হইতেছে ইনভার্টেজ, মুখস্থ করতে হবে। আর তুমি দেখবে যে কোনো এনজাইমের নামের শেষে ASE এটা থাকে, জাইমেজ, তারপরে হতেছে কি বলে ইনভার্টেজ, এরপরে হচ্ছে এই যে পেপসিনোজেজ, তারপরে যত তুমি দেখো সবার শেষে কিন্তু হইতেছে একটা করে ASE থাকে। সো আমি চিনিকে পানির উপস্থিতিতে এনজাইম দিলাম, সেখানে কি তৈরি হলো C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজ, আর C6H12O6, শোনো একটা হচ্ছে গ্লুকোজ, একটা হচ্ছে ফ্রুক্টোজ, যদিও সংকেত একই। গ্লুকোজ ফ্রুক্টোজ হচ্ছে একটা আরেকটা সমানো, একটাতে অ্যালডিহাইড থাকে, একটাতে কিটোন থাকে। এখন তুমি যে গ্লুকোজটা পাইলা C6H12O6, এই যে গ্লুকোজটা যে পাইলা, সেইটাকে তুমি যদি জাইমেজ এনজাইম দাও, ZYMASE, সেখান থেকে কি তৈরি হয়? তৈরি হয় হচ্ছে ইথানল CH3 CH2OH, ইথানল তৈরি হয় আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। শোনো, এই বিক্রিয়াটা কিন্তু আমাদের বেকারিতে ব্যবহৃত হয়, ওই যে কেক ফোলানোর জন্য এই জাইমেজ এনজাইম দেওয়া হয়, সেখানে কার্বন ডাইঅক্সাইড উড়ে যাওয়ার সময় কেকটাকে ফুলাই দিয়ে যায়, বুঝছো? কেকের মধ্যে দেখবা যে অনেক বায়ু বুদবুদ থাকে। কিন্তু এটা মানে কিন্তু এখন আমাদের ভিনেগার হয় না, আমাদের অ্যালকোহল হয়েছে। তারপরে আগেরটা যে অ্যাসিটোব্যাক্টের দিয়ে আমি এটাকে ভিনেগার বানাবো বা ইথানোয়িক অ্যাসিড বানাবো, সেটা হচ্ছে অ্যাসিটোব্যাক্টের, বাংলা লিখে দিই, স্পেলিংটা জানি না, অ্যাসিটোব্যাক্টের। জারণ করবে, সেখানে তৈরি করবে হচ্ছে এইটা CH3COOH। ওকে, তাইলে আমাদের মোটামুটি পড়াশোনা এই চ্যাপ্টারে এই অংশটুকু। দেখো, পড়াশোনাকে তোমাকে আমি 5 মিনিটের মধ্যে নামাই নিয়ে আসতেছি, বেশি সময় লাগবে না। খাবার কাকে বলে? যা ভক্ষণের মাধ্যমে আমরা দৈহিক শক্তি পাই, আমাদের বৃদ্ধি সাধন হয়, ক্ষয় পূরণ হয়, তাকে খাদ্য বলে। খাদ্যের সোর্স দুইটা, একটা অ্যানিমেল, একটা প্ল্যান্ট। তারপরে আসি হচ্ছে খাদ্য নিরাপত্তা। একটি দেশে সব মানুষের জন্য মানসম্পন্ন এবং পরিমাণ সম্পন্ন খাবারের নিশ্চয়তাকে খাদ্য নিরাপত্তা বলে। ইস্যু কয়টা? 3টা। একটা হচ্ছে ফুড অ্যাভেইলেবিলিটি, ফুড অ্যাক্সেস এবং ফুডের ইউজ। অ্যাভেইলেবিলিটির মধ্যে হচ্ছে খাদ্যের উৎপাদন আছে, মাটির উৎপাদন, যদি অ্যাসিডিক হয় কি করবা, বেসিক হলে কি করবা, সেটা। খাদ্যের যখন তুমি অ্যাক্সেস করবা, তখন তোমাকে দেখতে হবে সংরক্ষণ, সরবরাহ এবং বিপণন। আর সঠিক টাইমে খাদ্য ব্যবহার করার তো কয়েকটা পয়েন্ট দেখাইলাম, রান্না করা জানতে হবে, খাদ্যের মান হিসাব করতে হবে, সুষম খাদ্য গ্রহণ করতে হবে, এগুলা। এরপরে সে খাদ্য 3টা কারণে নষ্ট হয়। একটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল, একটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, সরি মাইক্রোবিয়াল মানে মাইক্রোবস যেগুলো আছে, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, মোল্ড, এগুলা। তারপরে হচ্ছে অক্সিডাইজড হয়ে যায় খাদ্য, এবং হচ্ছে ওই ব্যাকটেরিয়া কি বলে, তুমি হচ্ছে যখন খাবারকে হচ্ছে লিপিড থাকে, তারপর হচ্ছে তেল চর্বি থাকে, বিভিন্ন ধাতু বা আয়নের মাধ্যমে ওগুলো জারিত হয়ে খাবারকে নষ্ট করে ফেলে, ঠিক আছে? ওকে, একটা ফোন আসছিল। এরপরে আসি খাদ্য, ফুড প্রিজারভেটিভস। ফুড প্রিজারভেটিভস কি করে? ওই 3টা কারণকে প্রিভেন্ট করে। একটা হচ্ছে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এগুলো জন্মাতে দেয় না, জন্মালে গ্রো করতে দেয় না। তারা বিভিন্ন অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে, খাদ্যবস্তুকে জারিত করে না। এবং কিলেটিং এজেন্টগুলোকে বা চিলেশনের মাধ্যমে বিভিন্ন ধাতব আয়ন, অবস্থান্তর ধাতু যেগুলো, ওদেরকে আটকে রেখে তেল চর্বির জারণকে প্রতিহত করে। 2 রকম, একটা হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে আর্টিফিশিয়াল, মানে ফুড প্রিজারভেটিভ। ন্যাচারাল কারা? একটা হচ্ছে লবণ, কিউরিং কাকে বলে ডেফিনেশনটা আমরা জানি। এবং লবণ হচ্ছে অসমোসিস প্রক্রিয়ায় পানি বের করে খাবারকে ড্রাই করে ফেলে, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ওখানে আর বাঁচতে পারে না। চিনিও একই টাইপের কাজ করে। আবার ভিনেগার হচ্ছে খাবারের অ্যাসিডিটি বাড়ায় দেয়, পিএইচ এর মান 4.5 থেকে কমায় দেয়, এই জন্য সেখানে মাইক্রোবস গ্রো করতে পারে না। সরিষার তেল, তারপরে হচ্ছে কি বলে যেগুলো আছে সেগুলো মনে রেখো সবাই। এরপর আসে হচ্ছে আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল 3 রকম, একটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং কিলেটিং এজেন্ট। অ্যান্টিমাইক্রোবিয়াল কারা? অ্যান্টিমাইক্রোবিয়াল হইতেছে বেনজোইক অ্যাসিড, সোডিয়াম বেনজোয়েট,
সরবিক অ্যাসিড, সোডিয়াম সলভেট, পটাশিয়াম সলভেট, ক্যালসিয়াম সলভেট, নাইট্রাইট, নাইট্রেট, সালফাইড, সালফার ডাইঅক্সাইড, সাইট্রিক অ্যাসিড, সাইট্রেট, কত কিছু আছে। এরপরে দেখি আমার হচ্ছে অ্যান্টিঅক্সিডাইজিং এজেন্ট বা অ্যান্টিঅক্সিডেন্ট, একই জিনিস। অ্যান্টিঅক্সিডেন্ট ন্যাচারালি কিছু পাওয়া যায়, যেমন বিটা ক্যারোটিন পাওয়া যায় গাজরে, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়ায়, তারপরে হচ্ছে মিষ্টি আলুতে, তারপর টোকোফেরল মানে ভাইটামিন ই সরিষার তেল, সয়াবিন তেলে পাওয়া যায়। আর হচ্ছে কি বলে ওর নাম কি, নামটা ভুলে গেছি, অ্যাসকর্বিক অ্যাসিড না ভাইটামিন সি এর নাম অ্যাসকর্বিক অ্যাসিডই বোধ হয়। সো ভাইটামিন সি হচ্ছে আমার অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড পাওয়া যায় হচ্ছে লেবু কমলা মাল্টা এগুলোতে। আর্টিফিশিয়াল যে অ্যান্টিঅক্সিডেন্ট কয়েকটা মনে রাখবা, বিএইচএ বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল, বিএইচটি বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন, তারপর হচ্ছে পিজি প্রোপাইল গ্যালেট, টিবিএইচকিউ টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন, যেগুলো আছে আর কি, বুঝছো। তারপর হচ্ছে চিলেটিং এজেন্ট বা কিলেটিং এজেন্ট। কিলেটিং এজেন্ট করে কি, তেল চর্বির জারণ ঘটার সময় যে প্রভাবকগুলো থাকে, মানে বিভিন্ন অবস্থান্তর ধাতুর আয়ন, সেগুলোকে কাঁকড়ার মতো আটকে রাখে এবং ওইগুলোর প্রভাবক হিসেবে কাজ করতে পারে না, ফলে তেল চর্বি খুব একটা জারিত হয় না। ওকে, তারপরে হচ্ছে আমরা দেখলাম যে হচ্ছে খাদ্য সংরক্ষক গেল। ভিনেগার প্রস্তুতি। ভিনেগার প্রস্তুতি মেইন কথা হচ্ছে জারণ করলে অ্যাসিড বানাবো। সো তুমি চাইলে ইথাইন থেকে ইথানল তারপর ইথানোইক অ্যাসিডে যেতে পারো। তুমি চাইলে হইতেছে ইথানল থেকে ইথানোইক অ্যাসিডে যেতে পারো অ্যাসিডোব্যাক্টর দিয়ে। আর আখের রস থেকে কেমনে তৈরি করে, আখের রসের যে চিনি থাকে ইনভার্টোজ এনজাইম চিনি, সেই চিনিকে ইনভার্টেজ এনজাইম দিয়ে আমরা বানাই হচ্ছে হেক্সোজ। গ্লুকোজ ফ্রুক্টোজকে সংক্ষেপে হেক্সোজ বলে, কমন নাম। সেই হেক্সোজকে আমি জাইমেজ এনজাইম দিয়ে বানাবো হইতেছে ইথানল, আর ইথানল থেকে আমরা বানাবো হচ্ছে ইথানোইক অ্যাসিড, তারপরে রিফাইন করে ভিনেগার প্রস্তুত করা হয়। ওকে, দেখো ভিনেগার ইথানোইক অ্যাসিডের পরিমাণ কত, 6 থেকে 10%। এই যে এটা হচ্ছে আমাদের আনসার, ইজি পিজি লেমন স্কুইজি। তারপরে কোন এনজাইমের প্রভাবে ইনভার্ট চিনি হতে ইথানল তৈরি করা হয়, ইনভার্ট চিনি হতে ইথানল তৈরি করা হয়। এখন ইনভার্ট চিনি মানে হইতেছে ইনভার্টেজ, INVERTAS। সো ইনভার্টেজের ইনভার্ট চিনি বা ইনভার্ট সুগার, প্রথমে হচ্ছে আমরা ইনভার্টেজ দিই, ইনভার্টেজ। সো ইনভার্টেজ যখন দিই তাহলে সেখানে তৈরি হয় হইতেছে গ্লুকোজ, C6H12O6। সেই গ্লুকোজকে আমরা দেই হচ্ছে জাইমেজ, ZYMASE। জাইমেজ আমরা কি পাই, জাইমেজ থেকে পাই হইতেছে C2H5OH মানে ইথানল। তারপরে আমরা অ্যাসিটোব্যাক্টর দেই, অ্যাসিটোব্যাক্টর BACTOR, এখানে তৈরি হয় AA মানে অ্যাসিটিক অ্যাসিড, বুঝছো। তাহলে দেখি মল্টেজ আমাদের এখানে কোথাও কাজে লাগে না। তারপর ইনভার্টেজ কাজে লাগে, হ্যাঁ ইনভার্টেজ কাজে লাগে, কিন্তু ইনভার্টেজ থেকে তো আসলে সরাসরি আমার অ্যাসিটিক অ্যাসিড হয় না, ইনভার্টেজ থেকে হচ্ছে গ্লুকোজ তৈরি হয়। আমাকে বলছে কোন এনজাইমের প্রভাবে ইনভার্ট চিনি থেকে ইথানল তৈরি করা হয়, যে ইথানল তৈরি করা হয়। সো ইথানল তৈরি করা হয় কোন এনজাইম দিয়ে, উত্তর হচ্ছে জাইমেজ এনজাইম। এই প্রশ্নটার মধ্যে জানি কোথায় একটা খটকা আছে, একবার দেখছিলাম, মানে প্রশ্নের একটা মিনিং একটা খটকা আছে। কোন এনজাইমের প্রভাবে ইনভার্ট চিনি হতে ইথানল তৈরি করা হয়। সো ইনভার্ট চিনি থেকে ইথানল তৈরি করা, যেহেতু ইথানল তৈরি করছে তাহলে জাইমেজ হচ্ছে খুব সম্ভবত আনসার, ইনভার্টেজে তো আনসার, ইনভার্টেজ একটা আনসার। ডায়াস্টেজ ইউজ করা হয় না, মল্টেজ এখানে নাই, ডায়াস্টেজ এখানে নাই, ইনভার্টেজ। সো ইনভার্টেজ তো হচ্ছে ইনভার্ট চিনি হতে ইথানল, জাইমেজ দেওয়াটা বোধহয় বেশি ভালো, বুঝছো, কারণ এইটা ইউজ করে এই ধাপে, এই হচ্ছে আমাদের ইথানল তৈরি হয়েছে। ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণের পদ্ধতিটি কি, ভিনেগার কি করে, কিউরিং করে, ক্যানিং করে, ব্লাঞ্চিং করে, পিকলিং করে, উত্তর হচ্ছে পিকলিং। পিকল মানে হচ্ছে আচার, বুঝছো, জানো কিনা তোমরা। সো সমস্ত আচারে তো ভিনেগার থাকে, এই জন্য এটাকে পিকলিং বলে। তারপরে আসি হচ্ছে ভিনেগার কি, ব্যাকটেরিয়া ধ্বংস করে, ঠিক আছে, হাইড্রোজেন বন্ধন গঠন করে, তীব্র অম্ল, উত্তর হচ্ছে গ। দেখো ভিনেগার কিন্তু ব্যাকটেরিয়া ধ্বংস করে, সত্যি কথা। ভিনেগার হাইড্রোজেন বন্ধনও গঠন করে, তোমরা যখন হাইড্রোজেন বন্ড পড়ছো দেখবে অ্যাসিটিক অ্যাসিড হাইড্রোজেন বন্ড গঠন করে। ভিনেগার তীব্র অম্ল না, ভিনেগার দুর্বল অ্যাসিড, জৈব অ্যাসিডগুলো সবই দুর্বল অ্যাসিড, বুঝছো, এরাও কিন্তু দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিড কারা দুর্বল অ্যাসিড, জৈব অ্যাসিডগুলো দুর্বল অ্যাসিড। যেহেতু ভিনেগারে থাকে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, সে তো উইক হবেই, তাই না।
নেক্সট কোয়েশ্চেন, ভিনেগার কি? সোডিয়াম বেনজোয়েট, অ্যান্টিঅক্সিডেন্টের অভাব, খাদ্যের জারণ। ও এইখানে হচ্ছে সোডিয়াম বেনজয়েট, তারপরে হতেছে খাদ্যের জারণ। এই প্রশ্নটা আসলে ঠিক নাই, প্রশ্নটা এখানে অন্য কিছু হবে, এটা নিয়ে ইগনোর করো আর কি। ভিনেগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম ফসফেট এর ভূমিকা কি? অ্যামোনিয়াম ফসফেট কি কাজ করে? অ্যামোনিয়াম ফসফেট হতেছে ব্যাকটেরিয়ার বৃদ্ধি সহায়ক। মানে দেখো, যেটা বলতেছিলাম, ভিনেগারে কিন্তু এই যে আমাদের জাইমেজ এনজাইম যা আছে, এই জাইমেজ এনজাইম কই থেকে আসে? ইস্ট থেকে আসে। সেই ইস্ট আমাকে বেশি বেশি করে গ্রো করাতে হয়, সো ব্যাকটেরিয়ার বৃদ্ধি সহায়তা করে, বুঝছো? মল্টোজ হতে গ্লুকোজ উৎপাদনের ক্ষেত্রে কোন এনজাইমটি ব্যবহৃত হয়? এটা অবশ্যই ইনভার্টেজ হবে নিশ্চিত। এখানে তো ইনভার্টেজ নাই, ম্যালটেজ আছে। ওকে, শোনো, যেহেতু মল্টোজ চিনি, মানে যদি ইনভার্ট চিনি হয় তাহলে ইনভার্টেজ এনজাইম। এই মল্টোজের সংকেত কি? মল্টোজের সংকেত এইটা C12H22O11। এইটা হচ্ছে সুক্রোজের সংকেত, এটা মল্টোজের সংকেত, এটা ইনভার্ট চিনির সংকেত। সো যেহেতু আমাদের সুগারটা হচ্ছে মল্টোজ, ওর জন্য এনজাইমটা হতেছে মল্টেজ। মল্টোজ চিনির জন্য মল্টেজ এনজাইম। কোনটি থেকে ভিনেগার প্রস্তুতি অপেক্ষাকৃত সহজ? কোনটা থেকে সহজ ভাই? ইথানল থেকে সহজ। তুমি জাস্ট ইথানলকে জারণ করে দিলেই কিন্তু ইথানোয়িক অ্যাসিড হয়, তাই না? ইথানলকে আমি জারণ করব, জারণ করে ঠাস করে সেটা ইথানোয়িক অ্যাসিডে পরিণত হবে। অঙ্কুরিত বার্লি হতে প্রস্তুতকৃত ভিনেগার কোনটা? উত্তর হচ্ছে মল্ট, যেটাকে আমরা মল্ট ভিনেগার বলি, বুঝছো? ওই দিন শেষে বিক্রিয়াগুলো কিন্তু সব একই জিনিস, যে আমার কাছে চিনি থাকবে, চিনি থেকে আমি হেক্সোজ বানাবো, সেই হেক্সোজ থেকে আমি ইথানল বানাবো, ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড বানাবো। কিন্তু যেহেতু অঙ্কুরিত বার্লি থেকে যেটা বানানো, এটাকে মল্ট ভিনেগার বলে। সমমোলার গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে কি বলে? খ নাম্বার বলে হইতেছে ইনভার্ট সুগার। মানে হইতেছে, দেখো এই যে আমরা যেটা করলাম না, দেখো একটু বুঝাই দেই। সুগার থেকে দুইটা বানাইছিলাম, বিক্রিয়াটা মনে আছে? এই যে এটা একটা, এটা একটা, অর্থাৎ এই সংকেতের মধ্যে এই দুইটা জড়িত ছিল, যে সমমোলার যখন থাকে, একই সাথে থাকে, এটাকে বলা হয় ইনভার্ট চিনি। ইনভার্ট, বুঝতে পারছো? ইনভার্ট মানে বিপরীত। আমি যখন সমমোলার হচ্ছে থাকবে, তখন সেখানে আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ থাকলে ইনভার্ট চিনি বলে এটাকে, মনে রেখো এটা। এবার দেখো সিকিউতে, ইজি পিজি লেমন স্কুইজি লাগবে তোমাদের কাছে। সুক্রোজের সাথে পানি দিলাম, এ এবং বি তৈরি হলো, বুঝতেই পারছো? এ হচ্ছে গ্লুকোজ, বি হলো ফ্রুক্টোজ। সো গ্লুকোজ হোক ফ্রুক্টোজ হোক, জাইমেজ দিলে সি এবং ডি তৈরি হয়। সি হচ্ছে আমার ইথানল, আর ডি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ইথানল থেকে মাইক্রোডার্মা অ্যাসিডোব্যাক্টর দিলে সেখানে হচ্ছে এম তৈরি হয়। এম যৌগটির উৎপাদন প্রক্রিয়ার পদ্ধতি বর্ণনা করো। মানে তোমাকে একটু বলতে হবে, আখের রস নিলাম, সেই আখের রসের মধ্যে বিক্রিয়াগুলো হচ্ছে এখানে মেইন। সো বিক্রিয়াগুলো কি কি? বিক্রিয়াগুলো হইতেছে এইটা, সুক্রোজ মানে C12H22O11, তার সাথে হচ্ছে পানি। তুমি ভাই যতই ব্যাখ্যা টাকা দাও না কেন, এই বিক্রিয়াগুলো যদি লিখতে না পারো তাহলে কিন্তু নাম্বার দিবে না। সো এখানে আমাদের এনজাইম হইতেছে ইনভার্টেজ, এবং একটা তৈরি হয় গ্লুকোজ C6H12O6, আর একটা হচ্ছে ফ্রুক্টোজ C6H12O6। এই যে এ এবং বি, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। সো এ এবং বি আমি যদি একসঙ্গে দেখাই দেই, মানে এইটা C6H12O6, এখানে আমি এনজাইম নিব হইতেছে জাইমেজ এনজাইম, ইস্ট থেকে যেটা আসে, ZYMASE। সেখানে কি তৈরি করে? সেখানে তৈরি করে হচ্ছে এইটা ইথানল C2H5OH প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এরপরে ইথানলকে তুমি যদি হচ্ছে অ্যাসিডোব্যাক্টর দিয়ে জারণ করো, তাহলে এখানে তৈরি হয় হচ্ছে ইথানোয়িক C2 বা CH3COOH। এই যে আমাদের ইথানোয়িক অ্যাসিড তৈরি হলো। এম যৌগটি খাদ্য সংরক্ষণে ভূমিকা রাখে কিনা বিস্তারিত বলো। অবশ্যই ভূমিকা রাখে, এটা আমরা পারবো না? মানে ইথানোয়িক অ্যাসিড বা ভিনেগার কেমনে ভূমিকা রাখে? ইথানোয়িক অ্যাসিড বা ভিনেগারের একটু সুবিধা আছে। সুবিধা হইতেছে ভিনেগার কিন্তু এডিবল, মানে খুব ভালো মতো এটাকে খাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি এখানে কয়েকটা জিনিস। ও কি করে? পিএইচ এর মান কমায় দেয়, 4.5 থেকে কমায় দেয়, তাই না? 4.5 থেকে কমায় দিলে সেখানে মাইক্রোবস গ্রো করতে পারে না।
তারপরে এটা সুবিধা হইতেছে এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। তুমি যখন ফরমালিন দিবা তার তো পার্শ্ব প্রতিক্রিয়া আছে, ক্যান্সার হয়, কার্সিনোজেনিক, এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। তারপরে হইতেছে এটা যে কোনো মাত্রায় পানিতে দ্রবীভূত হয়। সো কয়েকটা বৈশিষ্ট্য লিখে দিও, পিএইচ এর মান কমায় দেয়, পার্শ্ব প্রতিক্রিয়া নাই, এটা এডিবল মানে খাবার যোগ্য। তারপরে হচ্ছে এটা আবার কি করে পানিতে ভালো মতো দ্রবীভূত হয়, সো এই জন্য এটা খুব ভালো ফুড প্রিজারভেটিভ। খেজুরের রস খাদ্য সংরক্ষক। ওকে, এই খেজুরের রস থেকে কি তৈরি হয়? খেজুরের রস থেকে হইতেছে চিনি তৈরি হয়, তাই না? চিনি হয়, গুড় হয়, যাই হোক। আমাকে বলছে যে খাদ্য সংরক্ষণটির প্রস্তুতি সমীকরণ সহ লিখো। সো খেজুরের রস থেকে এখানে বলতে ওরা ভিনেগার বুঝাইছে, বুঝছো? ভিনেগার, চিনি বুঝায়নি, সরি চিনি না, ভিনেগার হবে। খেজুরের রস থেকে তো চিনি পাওয়া যায় না। কি করতে হবে তোমাকে এই পুরো ব্যাপারটা বলতে হবে। খেজুরের রসে থাকে হচ্ছে সুক্রোজ, সেখান থেকে এটা উৎপন্ন হয়, এটা থেকে আবার হচ্ছে ইথানল তৈরি হয়, ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড তৈরি হয়। আর পরে বলছে এই যৌগটির খাদ্য সংরক্ষণ হিসেবে উপযুক্ততা বিশ্লেষণ করো, মানে ভিনেগার কি খাদ্য প্রস্তুতিতে বা খাদ্য সংরক্ষণে ভালো ভূমিকা রাখে কিনা। সো এটাও আমরা পারবো। কি লিখবা? পিএইচ এর মান কমায় দেয়, এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, এটা খুব ভালো পরিমাণে পানিতে মিশে, তারপরে হচ্ছে মৃদু অ্যাসিড হওয়ায় খাবারের টেস্টও খুব একটা নষ্ট হয় না। তুমি তোমার মতো করে কয়েকটা পয়েন্ট লিখে দিতে পারবা। সবই একই প্রশ্ন দেখো, ওই যে ইনভার্ট চিনি, ইনভার্টেস, তারপর জাইমেস, জাইমেস আবার অ্যাসিডোবেক্টর দিব। সো উদ্দীপকের আলোকে আখের রস থেকে সি যৌগটির উৎপাদন প্রক্রিয়ার মূলনীতি লিখো। আশা করি পারবা। বিক্রিয়াগুলো লিখে একটু ব্যাখ্যা ট্যাখ্যা করে দিলেই কাজ শেষ। ওকে, সো এইটা হচ্ছে আমরা পারবো। কনসেপ্ট শিখলে দেখছো কত সহজে পারা যায়। সি যৌগটির জীবাণু বিরোধী প্রক্রিয়া কৌশল ব্যাখ্যা করো। ভাই সি যৌগ মানে হইতেছে আমাদের ভিনেগার, ভিনেগার কি করে পিএইচ এর মান কমায় দেয়। সো এইটাও আমরা পারবো। দিন শেষে সব একই জিনিস হচ্ছে, একই জিনিস, দেখো একই জিনিস। ওকে, সো এই পর্যন্তই ছিল তোমাদের জন্য কর্মমুখী রসায়নের ফুল অল ইন ওয়ান, মানে এক প্যাকেজে সবকিছু। তুমি যদি শুধু এই ক্লাসটা ফলো করে পরীক্ষার হলে যাও, আমি বিশ্বাস করি কর্মমুখী রসায়নে তুমি আর আটকাবা না। তোমার যদি শর্ট সিলেবাস থাকে আর কি, বুঝছো? এটা শর্ট সিলেবাসে এই জিনিসগুলো আছে। আমি সেফ জোনে থেকে শর্ট সিলেবাসের সাথে রিলেটেড যা ছবি দেখাইছি, সো তোমাদের বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করো, নিজে তো দেখবা, বন্ধুদেরকে দেখেও, বন্ধুদেরকে হচ্ছে বইলো যে এই চ্যানেলটা তোমাদের জন্য ডেডিকেটেড, সো ওরা যেন সাবস্ক্রাইব করে রাখে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।